কি রে সানি, ঘুম থেকে উঠ বাবা। আজকে না তোর ভার্সিটির প্রথম দিন। আজকেই যদি লেট করে বসিস তাহলে ভার্সিটিতে ঢুকতেই দিবেন না। আম্মু, এ তো সকাল সকাল ডেকো না তো, একটু ঘুমাতে দাও প্লিজ। সকাল সকাল তাই না? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কটা বাজে। সানি ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 8:30 বাজে। সানি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আসুন আপনাদেরকে ওদের পরিচয়টা দেই। সানি হচ্ছে গল্পের নায়ক, আর এতক্ষণ যার সাথে কথা বলতেছিল সে হলো সানির মা। সানির মা একজন হাউসওয়াইফ, আর সানির বাবা একজন সফল বিজনেসম্যান। এখানে সফল বলার কারণটা হলো 4 বছর আগেও তাদের কাছে তেমন একটা টাকা পয়সা ছিল না, কিন্তু এই 4 বছরে সানির বাবার এত কষ্টের পর এসে আজকে তাদের বিজনেসটা এখানে দাঁড়িয়েছে, তাই সানির বাবাকে একজন সফল বিজনেসম্যান বললাম। সানি এবার ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। সানি 4 বছর ঢাকা ছিল না। সে ক্লাস 8 পর্যন্ত পড়ার পর তাকে তার নানুর বাসায় পাঠিয়ে দেয়, কিন্তু কিছুদিন আগেই আবারও সে ঢাকায় নিজ বাসায় চলে এসেছে। এখন থেকে এখানেই পড়াশোনা করবে। সানির আর কোনো ভাই বোন নেই, সে তার বাবা মার একমাত্র ছেলে। আসুন গল্পে ফেরা যাক। সানি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে যায় নাস্তা করতে। আম্মু, খাবার খেতে দাও তাড়াতাড়ি, এমনিতেই লেট হয়ে গেছে। তো লেট হয়েছে, আমি কি করতে পারি? তোকে সে সকাল থেকে ডাকতেছি, তোর উঠার কোনো নাম নেই। এই যে বলি ফোনটা একটু কম চালাবি, তোর কান দিয়ে তো কথাই যায় না। আরে আম্মু, আমি কালকে 11টা বাজতেই শুয়ে পড়েছি, এখন উঠতে না পারলে আমি কি করতে পারি বলো? কথা কম বলে খেয়ে তাড়াতাড়ি বের হ, তোর জন্য ঘড়ির কাঁটা দাঁড়িয়ে নেই। ঠিক আছে আম্মু, তুমি খাবে না? তুই খা, আমি পরে খাবো। না, এখনই বসো, একসাথে খাবো। সানির মা আর দ্বিতীয় কোনো কথা বাড়ালো না। উনি খুব ভালো করেই জানেন এখন কথা বাড়ালে পরে ও না খেয়ে চলে যেতে পারে। সানি খাবার শেষ করে বাইরে আসে। বাইরে দাঁড়িয়ে রবিনকে কল দেয়। রবিন হলো সানির স্কুল জীবনের ফ্রেন্ড। তারা দুজন একই ভার্সিটিতে ভর্তি হয়েছে। কি রে, কই তুই? ভাই, আমি তো বাসায়। তুই এক কাজ কর, আমার বাসায় চলে আয়। ওকে, রেডি হয়ে বস, আমার 2 মিনিট লাগবে। সানি কল কেটে বাইকটা বের করে নেয়। কিছুদিন আগেই সানির বাবা তাকে বাইক কিনে দেয়। প্রথমে কেউই রাজি ছিল না, কিন্তু সানির জোরাজোরিতে কিনে দিতে হয়। R15 সানি বাইক নিয়ে চলে আসে সোজা রবিনের বাসায়। রবিন সানিকে বলল ভেতরে যেতে, কিন্তু সময় নেই বলে আর যাওয়া হয়নি, তাই রবিনও জোর করলো না। সানি বাইক থেকে নেমে রবিনের হাতে বাইকের চাবি দিয়ে দেয়। রবিন বাইক চালাতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর তারা ভার্সিটিতে চলে আসে। সানি নেমে দাঁড়ায়। রবিন গিয়ে বাইকটা পার্কিং এরিয়াতে রেখে আসে। সানি ঘড়ির দিকে তাকিয়ে দেখে ক্লাসের আরও 15 মিনিট আছে, তাই তারা আস্তে আস্তে হাঁটতে থাকে। সানি আর রবিনকে ভার্সিটির সিনিয়ররা র্যাগিং করেনি, কারণ সানির মামা এই ভার্সিটির সভাপতি, তাই রবিন আর সানিকে কেউই কিছু বলেনি। সানি আর রবিন ক্লাসে এসে পাশাপাশি বসে পড়ে। একটু পর 4 জন টিচার আসে। টিচারের বয়সটা আনুমানিক 50+ হবে। টিচার ক্লাসে আসার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। টিচার ও আনসার দিয়ে সবাইকে বসতে বলে। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? গুড মর্নিং স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা তোমাদের কাছে আমাদের ক্যাম্পাস কেমন লাগছে? একইভাবে সবাই নিজের বর্ণনা অনুযায়ী বিবরণ দিয়েছে স্যারের কাছে। আজকে প্রথম ক্লাস, যে অনুযায়ী সব টিচাররা শুধু পরিচয় আদান প্রদান করেছে এবং ভার্সিটিতে কী কী করলে ভালো রেজাল্ট করা যাবে এই সবেরই দিক নির্দেশনা দিয়েছে। তারা সবাই টিচারদের সাথে কথা বলে বুঝতে পারলো যে এই ভার্সিটির সব টিচারগুলোর বিহেভিয়ার খুবই ভালো। একজন টিচার আর স্টুডেন্টের বন্ডিংটা যত ভালো হবে তারা পড়াশোনাতে তত বেশি ফোকাস করতে পারবে। এইভাবেই আজকের ক্লাসটা শেষ হয়ে যায়। রবিন আর সানি পার্কিং এরিয়া থেকে বাইক নিয়ে চলে যায় রবিনের বাসায়। রবিনের বাসায় আসার পর রবিনের আম্মু সানিকে জোর করে ভেতরে নিয়ে আসে। তুই তো আমাদের কথা ভুলেই গিয়েছিস। আমাদের কথা কি আর মনে পড়ে? নানুর বাসা থেকে বাড়িতে এসেছিস, একবারও আমাদের কাছে আসিসনি। আন্টি রাগ করো না, এখন থেকে আসবো প্রতিদিন, প্লিজ আন্টি রাগ করো না। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি, খাবার খেয়ে বিকেলে যাবে এখান থেকে। ঠিক আছে আন্টি, তুমি যা বলবে তাই হবে।
সানির আব্বু আর রবিনের আব্বু আগে থেকেই ফ্রেন্ড, সেই হিসাবে সানি আগে থেকেই তাদের বাসায় আসতো। আর আন্টি তাকে অনেক আদর করত, সেই জন্য তুই তুই করে বলে। সানি নানুর বাসা থেকে বাড়িতে এসে এখানে আসেনি বলে রবিনের আম্মু একটু অভিমান করেছে। সানি চলে যায় রবিনের রুমে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপর নিচে এসে দেখে আন্টি খাবার সাজাচ্ছে ডাইনিং টেবিলে। সানি আর রবিন বসে যায় খাবার খেতে। সানি আন্টিকে প্রশ্ন করে, আন্টি তুমি খাবার খেয়েছো? তোর আঙ্কেল আসবে অফিস থেকে, তার সাথে একসাথে বসে খাবো। ও আচ্ছা ঠিক আছে। সুমাইয়া কোথায়? ওকে তো দেখতে পেলাম না। সুমাইয়া স্কুলে গিয়েছে, ফিরতে ফিরতে 4টা বাজবে। সানি আর রবিন খেতে শুরু করে। আন্টি শুধু সানির প্লেটের মধ্যে খাবার দিতেই আছে। সানি অনেকবার না করেছে, কিন্তু আন্টি তার কথা শোনেনি। খাবার খাওয়া শেষে সানি বলল, আজকে যে খাবার খাইয়েছো আন্টি, 3 দিন না খেয়ে থাকা যাবে। গত 4 বছর এত খাবার কোনোদিন খাইনি। আন্টি হাসতে হাসতে বলল, এই জন্যই তো তোর শরীরের এই অবস্থা। ওখানে না খেয়ে কি তোর নানুর বাসার টাকায় করেছিস নাকি? শরীরের দিকে তাকিয়ে দেখেছিস, একেবারে কঙ্কালের মতো হয়ে গিয়েছিস। আমাকে দেখে তোমার কঙ্কাল মনে হচ্ছে? মনে হবে কেন? তোকে দেখে যে কোনো মানুষ কঙ্কাল বলবে। হইছে হইছে, আর বলতে হবে না। এতক্ষণ শুধু রবিন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনেছে। রবিন আন্টির দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলল, আমাকে কখনো এভাবে আদর করে খাইয়েছো? আর আজকে তো সানিকে পেয়ে আমাকে ভুলেই গিয়েছো। আন্টি আর সানি হাসতে থাকে। সানি হাসতে হাসতে বলল, ভাই তোকে আন্টি ব্রিজের নিচ থেকে কুড়িয়ে পেয়েছে, সেই জন্য তোর থেকে আমাকে বেশি আদর করে। এটা শুনে রবিন একটু রাগ দেখানোর চেষ্টা করে, তার রুমে চলে যায়। রবিন যাওয়ায় সানি আর আন্টি হাসতে থাকে। সানি বলল, আন্টি তোমার ছেলে তো খুব হিংসুটে, আমাকে কি হিংসেটাই না করলো? আচ্ছা গিয়ে দেখি ও কি করতেছে। যা ওর কাছে, আর বিকেলের আগে কিন্তু যাবি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর কাছে যাই। এটা বলে সানি রবিনের রুমে চলে যায়। রবিনের রুমে গিয়ে রবিনকে বলল, কি রে শালা, এখানে কি করতেছিস? শুয়ে আছি রে। শোন, আন্টি ফোন দিয়েছিল, তোর ফোন নাকি বন্ধ, বলেছে আন্টিকে ফোন দিতে। আরে শালা, আমার তো মনে নেই। তোদের বাসায় তো সিমের নেটওয়ার্ক নেই। ওয়েট, আমি মাকে ফোন দিচ্ছি। সানি রুম থেকে বেরিয়ে যায় তার আম্মুকে ফোন দিতে। বেশ কিছুক্ষণ পর রুমে আসে, এসে রবিনকে বলে, দোস্ত আমার বাসায় যেতে হবে এখনই। আম্মু তো বলছিল তোকে বিকেলে যাওয়ার জন্য। দোস্ত মামার এসেছেন, এখন আম্মু বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, পরে আবার আসবো। তুই একটু আন্টিকে বুঝিয়ে বলিস। আচ্ছা ঠিক আছে, তা সাবধানে যাস, আর পৌঁছে আমাকে ফোন করিস। সানি ঠিক আছে বলে বেরিয়ে যায় বাইরে। বাইরে এসে বাইক স্টার্ট দিয়ে যখনই গেটের কাছে আসে, তখনই গেটের ভেতর একটা মেয়েকে ঢুকতে দেখে। সানি বেরিয়ে যায় বাইক নিয়ে, কিন্তু মেয়েটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেয়েটি এক দৃষ্টিতে সানির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত সানিকে দেখা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত মেয়েটি বাইরে দাঁড়িয়ে সানিকে দেখছিল, আর মনে মনে ভাবছিল, আমার স্বপ্নের পুরুষ তাহলে এতদিন পর এসেছে আমাদের বাসায়। কিন্তু আফসোস, সেই সময়টাতে মেয়েটি ছিল না বাসায়। মেয়েটি তাড়াতাড়ি করে বাসায় গেল। বাসায় গিয়ে আগে তার ভাইয়ের রুমে গেল, কে জিজ্ঞাসা করলো, ভাইয়া এখনই যে বের হয়ে গেল, এটা কি সানি ভাইয়া ছিল না? রবিন সুমাইয়ার এমন প্রশ্নে একটু অবাক হয়, তারপর আবারও বলতে থাকে, কেন, তুই সানিকে চিনিস না? এটা তো সানিই ছিল। আমার তো মনে ছিল না, তুই তো 4 বছর ধরে ওকে দেখিসনি। ও আগে থেকে অনেক সুন্দর হয়ে গিয়েছে, আগের চেয়ে অনেকটাই হ্যান্ডসাম হয়েছে, আর এখন থেকে ও এ বাড়িতেই থাকবে। আমি আর সানি একই ভার্সিটিতে ভর্তি হয়েছি। সানি ভাইয়া কখন এসেছিল আমাদের বাসায়? ভার্সিটি শেষ করে একাই চলে এসেছিলাম বাসায়। ওর বিকাল 4টায় যাওয়ার কথা ছিল, এখন ওর বাসায় ওর মামারা এসেছে, সেজন্য চলে গিয়েছে। সুমাইয়া আর কিছু না বলে বেরিয়ে যায় রবিনের রুম থেকে। সুমাইয়া তার রুমে গিয়ে ফ্রেশ হয়, ফ্রেশ হয়ে তার আম্মুর রুমে যায়। ওখানে গিয়ে তার মাকে বলে, আম্মু, আমি আন্টিদের বাসায় যাচ্ছি, বুঝেছো? খেয়ে যা। খিদে নেই এখন আমার। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস কেমন?
সুমাইয়া ঠিক আছে বলে বেরিয়ে যায় সানিদের বাড়ির উদ্দেশ্যে। সুমাইয়ার বাড়ি থেকে সানির বাসার দূরত্ব বেশি একটা দূরে নয়। সুমাইয়ার বাসা থেকে সানির বাসায় হেঁটে গেলে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে। এজন্য খুব তাড়াতাড়ি সুমাইয়া সানির বাসায় চলে আসে। সানির বাসায় এসে কলিং বেল দেওয়ার পর সানি এসে দরজা খুলে দেয়। সানি দরজা খোলার পর দরজার সামনে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটির বয়স তেমন একটা নয়, 16 কি 17 হবে। সানি দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কে আপনি আর কাকে চাই? মেয়েটি মনে মনে ভাবতে থাকলো সানি ভাই তাকে ভুলে গিয়েছে। সে তো 4 বছর ধরে মনে রেখেছে সানিকে। মেয়েটিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সানি আবারও জিজ্ঞেস করলো, এই যে মিস, কাকে চাই আর আপনি বা কে? সানির কথায় সুমাইয়ার হুঁশ ফেরে। সুমাইয়া বলল, আমি সুমাইয়া, রবিন ভাইয়ের বোন। ও তুমি সুমাইয়া, সরি এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখার জন্য। আসো ভিতরে আসো। তা কেমন আছো তুমি? সেই ছোট্টবেলা দেখেছি। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তুমি আমাকে চিনতে পেরেছো? না চেনার কি আছে, আমি তো আপনাকে ওই সময় চিনতে পেরেছি যখন আপনি বাইক নিয়ে আমাদের বাসা থেকে বের হচ্ছিলেন। সানি কিছু বলতে যাবে তার আগেই সানির আম্মু জোরে ডাক দিয়ে বলল কে এসেছে। তাই সুমাইয়া ভেতরে চলে গেল সানির আম্মুর কাছে। সুমাইয়া সানির আম্মুকে মামুনি বলে ডাকে। মামুনি, আমি এসেছি। কি করতেছো তুমি? ও তুই এসেছিস, আই বস। এই যে ইনি হচ্ছে সানির বড় মামা আর এটা হচ্ছে সানির বড় মামি। ভাইয়া, এটা হচ্ছে রবিনের বোন, আমাদের বাড়ির ফিউচার সদস্য। শেষের কথাটা সুমাইয়া তেমনভাবে একটা খেয়াল করতে পারেনি। ফিউচার শব্দটা সঠিক বুঝতে পারেনি এই কথাটা মামুনি কেন বলেছে। সুমাইয়াও ওইদিকে তেমন একটা খেয়াল দেয়নি। সানির আম্মুর সাথে সুমাইয়া চলে যায় কিচেনে, হালকা খাবার দাবার এনে টেবিলে রাখলো। তারপর সানির মামা মামি হালকা নাস্তা করে নেয়। আর তার মধ্যেই সানির মামা সানিকে জিজ্ঞেস করলো, কি রে সানি, আজকে ভার্সিটি গিয়েছিলি? জি মামা, গিয়েছিলাম। তা ভার্সিটির পরিবেশ কেমন লাগলো? কেউ কিছু বলিনি তো? আর যদি কেউ কিছু বলার সাহস করে তাহলে সোজা প্রিন্সিপালের কাছে গিয়ে জানাবি, তারপর বাকিটা আমি দেখে নিব। ঠিক আছে মামা। ভাইয়া, তুমি ওকে নিয়ে টেনশন করছো? তোমার এই অযথা টেনশন বাদ দাও। তোমার এই ভাগ্নে কি করেছে জানো? আমাদের গ্রামের বাড়িতে ছিল এতদিন, ওইখানে মেম্বারের ছেলেকে কি মার মেরেছে। বাহিরে 1.5 মাস হাসপাতালে ছিল ওই ছেলেটা। মারার অবশ্য কারণ ছিল, তাই আমিও কিছু বলিনি। এই কথা শুনে সুমাইয়া এত পুরোই অবাক। সুমাইয়া জানতো ও শান্তশিষ্ট ছেলে, এখন শুনতে পেল সানি নাকি মারামারিও করে। সানি তার আম্মুর কথায় কিছুই বলল না, কারণ সানির আম্মু যা বলেছে পুরোটাই সত্যি। সানি যখন তার নানুর বাসায় থাকতো তখন ওই এলাকার মেম্বারের ছেলের সাথে আরও একটা পোলাপান নিয়ে এলাকার স্কুলের মেয়েদেরকে উত্তপ্ত করতো, রাস্তায় মেয়েদেরকে ইপটিজিং করতো। একদিন তো সানির সাথে লেখাপড়া করা একটা মেয়েকে তুলে নিয়ে যেতে চাচ্ছিল। তখনই সানি আর সানির 3টি বন্ধু মিলে ওদের 4 জনকে এমন মার মেরেছে, ওদের 3 জনের তেমন একটা ক্ষতি হয়নি, কিন্তু মেম্বারের ছেলেকে সানি এমন মার মেরেছে কলেজের মাঠে ফেলে 1.5 মাস হসপিটালে ছিল। সেই কলেজে এরপর থেকে সকলেই সানি আর তার 3 বন্ধুকে খুব ভয় পেত। খারাপ ছেলেরা অবশ্য 3 জন বন্ধুর মধ্যে একটি ছিল সানির ছোট মামার ছেলে, আর 2টা সানির এলাকার বন্ধু ছিল। বিকেল হয়ে আসলে সানির মামা মামিরা চলে যায়। সানির মামা মামিরা যাওয়ার পর সানি তার রুমে চলে যায়। যাওয়ার আগে তার আম্মুকে বলে যায় তার জন্য 1 কাপ কফি পাঠাতে। সানির রুমে যাওয়ার কিছুক্ষণ পর সানির আম্মু কফি বানাতে যায়, কিন্তু সুমাইয়া থামিয়ে দেয়। সুমাইয়া বলে, মামুনি তুমি বসো, আমি বানিয়ে আনছি, তুমি খাবে? না রে, এখন খেতে ইচ্ছে করছে না। তুই বরং তোর আর সানির জন্য বানিয়ে সানির রুমে চলে যা, ওখানে বসে গল্প করতে করতে খেয়ে নিস। সুমাইয়া চলে যায় রান্নাঘরে। ওখানে গিয়ে সানির জন্য তৈরি করে চলে যায়। সানির রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে 2 কোয়ার্টার প্যান্ট আর খালি গায়ে বেরিয়ে আসে আয়নার সামনে, দাঁড়িয়ে মাথার চুল মুছতেছিল। তখনই রুমের মধ্যে সুমাইয়া আসে। সুমাইয়া রুমে ঢুকে সানিকে খালি গায়ে দেখে লজ্জা পেয়ে যায়। সানিকে বলে টি শার্ট পরার জন্য। সানি ড্রয়ার থেকে টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নেয়। সানি সুমাইয়াকে বসতে বলে। সুমাইয়া কফির মগটা দিয়ে বেরিয়ে যায়। সানি তেমন কোনো রিয়্যাক্ট করে না। প্রায় 20 থেকে 25 মিনিট পর সুমাইয়া পুনরায় সানির রুমে আসে কফির মগটা নেয়ার জন্য। সুমাইয়া রুমে এসে দেখে সানি শুয়ে আছে। সুমাইয়া ভেবেছে সানি হয়তো ঘুমিয়ে গেছে। সুমাইয়া মুখটা
দেখতে পায় সানির মাথার কাছে এগিয়ে গিয়ে মগটা হাতে নিয়ে দেখতে পায় কিছু বললে মেয়েটা লজ্জা পাবে ভেবে কিছু আর বলল না। আর সুমাইয়া কফির মগটা নিয়ে কিচেনে গিয়ে পরিষ্কার করে রেখে দেয়। মাগরিবের একটু আগে আগে সানির রুম থেকে বেরিয়ে আসে নিচে আসার পর সানির আম্মু বলল সুমাইয়াকে দিয়ে আসতে। সানি সুমাইয়াকে ইশারা করে বের হওয়ার জন্য, তারপর সুমাইয়াকে নিয়ে বেরিয়ে পড়ে সুমাইয়ার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় কেউ কোনো কথা বলল না। সানি সুমাইয়াকে জিজ্ঞেস করলো, সুমাইয়া, একটা কথা জানার ছিল, বলবো কি? জি বলুন। আমার রুম থেকে কফির মগ কে এনেছে, তুমি নাকি আম্মু? আমি? কিন্তু কেন? বাসায় কি কফির অভাব ছিল নাকি মগের অভাব? তুমি আমার কফির মগ থেকে কফি খেয়েছো কেন? তুমি জানতে না ওইটা আমার বাসি খাবার ছিল? সুমাইয়া তো লজ্জায় পড়ে যায়। তারপর ভাবতে থাকে, উনি কি আমায় কফি খেতে দেখে ফেলেছে? কেন যে ওইখানে খেতে গেলাম, কিচেনে গিয়ে খেলেই পারতাম। এখন ওনাকে কি বলি? সত্যি কথা বলে দিলে যদি উনি অন্য কোনো রিয়েক্ট করে? না, যা বলার সত্যি বলবো। সুমাইয়া লজ্জায় মাথা নিচের দিকে তাকিয়ে বলল, আমার ইচ্ছে ছিল আপনার খাওয়া কফি খেতে, সেই জন্যই খেয়েছি। সানি সুমাইয়ার কথা শুনে বোকা বনে গেল, কারণ জানতো না কেউ কারোর বাসি খাবার খাওয়ার ইচ্ছে পোষণ করে। তাই সানি নিজেও এই বিষয় নিয়ে কথা বাড়ায়নি। কথা বলতে বলতে তারা সুমাইয়ার বাসার সামনে চলে আসে। সুমাইয়া সানিকে বাসায় আসতে বলল, কিন্তু সানি বলল অন্য দিন যাবে। সানি সেখান থেকে চলে যায় বাড়িতে গিয়ে জানতে পারলো রাতে তার আর রবিনের বাবা বাসায় আসবে। আসলে তারা কোম্পানির একটা কাজে সিঙ্গাপুর গিয়েছিল। সানি আর রবিনের আব্বু ফ্রেন্ড, তাই তারা নিজেরাই দুজনে একটি বিজনেস স্টার্ট করে। তাছাড়া সানির বাবার আরও একটি বিজনেস আছে, যেটা মাঝে মধ্যে সানি গিয়ে খবরাখবর নেয়। সানি, তুই আর রবিন মিলে চলে যাবি রাতে তোর আব্বু আর আঙ্কেলকে আনতে। আর যদি সুমাইয়া যেতে চায় তাহলে ওকে সাথে করে নিয়ে যাস। কি বলেছি মনে থাকবে তো? ঠিক আছে আম্মু, মনে থাকবে। আর রবিন জানে মানে রাতে যে আব্বু আর আঙ্কেল আসবে? হ্যাঁ জানে। তুই এখন গিয়ে একটু ঘুমিয়ে নে, রাতে তো জেগে থাকতে হবে। সানি তার রুমে চলে যায়, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে। আর ওইদিকে সুমাইয়া বাসায় গিয়ে ভাবতে থাকে, উনি কি আমার ইশারা বুঝেন না? আর কিভাবে ওনাকে বোঝাবো? আমি তো একজন মেয়ে, কোথায় উনি আমাকে এসে বলবে? তা না করে এখন ওনাকে আমার বোঝাতে হচ্ছে, তাও তিনি বুঝতেই পারছে না। ইস, কবে যে উনি বুঝতে পারবেন আল্লাহই ভালো জানে। এসব ভাবছিল সুমাইয়া, তার মাঝেই সুমাইয়ার মা আসে রুমে। সুমাইয়ার মা রুমে এসে সুমাইয়াকে আনমনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, সুমাইয়া, এই সুমাইয়া, কি ভাবতেছিস? প্রথমবার সুমাইয়া তার আম্মুকে খেয়াল করতে পারেনি, পরে দ্বিতীয়বার অবশ্য খেয়াল করেছে। সুমাইয়ার আম্মুকে দেখে সুমাইয়া অপ্রস্তুত হয়ে বলল, তুমি কখন আসলে মা? আর কোথায়? কিছু ভাবছি না তো, কিছু বলবে, বসো। কি করতেছিস? আর সানিদের বাসায় গিয়েছিলি? ওখানে খেয়ে এসেছিস? হ্যাঁ, খেয়ে এসেছি, মামুনি খাইয়ে দিয়েছে। সানি ভাই বাসায় আসবে, তুমি জানতে আগে? না রে, আমি আগে জানতাম না। ভার্সিটির ক্লাস শেষ করে রবিন আর সানি যাচ্ছিল বাসায়। সানি রবিনকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছিল। আমি দেখে সানিকে ঘরে নিয়ে এসেছি। আমি বলেছিলাম বিকেলে যেতে, কিন্তু সানির মামা মামি নাকি বাড়িতে এসেছিল, সেজন্য সানি চলে গিয়েছে। রবিন আমাকে বলল, সানি যাওয়ার সময় আমি ঘুমিয়েছিলাম, তাই আর আমাকে বলে যেতে পারেনি। তুই তো ওদের বাসা থেকে আসলি, সানির সাথে তোর দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। আমি গেট দিয়ে ঢোকার সময় সানি ভাই বাইক দিয়ে যাচ্ছিল। ওদের বাসায় কলিং বেল দেওয়ার পর উনি এসে দরজা খুলে দিয়েছে। আমাকে চিনতে পারেনি, কিন্তু আমি ঠিকই চিনেছি। তারপর ওনার সাথে কথা বলে মামুনির কাছে চলে গিয়েছিলাম। আসার সময় মামুনি ওনাকে বলল আমাকে বাড়ি পৌঁছে দিতে। উনি এসে দিয়ে গিয়েছে। বাড়ির সামনে পর্যন্ত এসেছিল। বলেছিলাম বাড়িতে আসার জন্য, কিন্তু আসেনি। বলেছে পরে অন্য একদিন আসবে, তাই আমিও আর জোর করিনি। এভাবেই তারা দুজন মা মেয়ে কথা বলতে বলতে প্রায় রাত হয়ে যায়। তখন সুমাইয়ার মা চলে যান। তখন সুমাইয়াকে কল দেন সানির আম্মু। কল দিয়ে বললেন সে যেন সানি আর রবিনের সাথে এয়ারপোর্ট তাদের বাবাদেরকে রিসিভ করতে যেন যায়। সুমাইয়া তো ভীষণ খুশি হয় মামুনির ওপর, কারণ সে আবারও সানির সাথে সময় কাটাতে পারবে। সেই খুশিতে মামুনিকে ফ্লাইং কিস দিয়ে দেয়। মামুনি হাসতে হাসতে ফোন কেটে দেন।
11টা বাজে ফ্লাইট ল্যান্ড করবে বাংলাদেশে। সানি আর রবিন ঠিক করে তারা 9টায় বাসা থেকে বের হবে। তাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে সর্বোচ্চ সময় লাগে 30 থেকে 40 মিনিট, আর যদি জ্যাম থাকে তাহলে তা আরও বেশি সময় লাগবে। সেই জন্য তারা 9টায় বাসা থেকে বের হয়ে যাবে, যেন তাদের বাবাদের দাঁড়িয়ে থাকতে না হয়। সানি রেডি হয়ে নিচে আসে। আসার পর তার আম্মু বলতেছে, সানি, বাসা থেকে গাড়ি নিয়ে যা, আর সঙ্গে ড্রাইভারকেও নিয়ে যা। গাড়ি নিয়ে যাচ্ছি আম্মু, কিন্তু ড্রাইভার লাগবে না, আমি চালাতে পারবো, সমস্যা হবে না। সানির আম্মু আর বেশি কথা বাড়ালেন না। তিনি জানেন সানি ভালোভাবে গাড়ি চালাতে পারে, সেই জন্য আর কিছু বললেন না। সানি তার আম্মুর কাছ থেকে গাড়ির চাবি নিয়ে গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রবিনের বাসার উদ্দেশ্যে। রবিনকে বের হওয়ার আগে ফোন করে বলেছে সে যেন রাস্তায় এসে দাঁড়ায়। তাই রবিন সানির কথা মতো সুমাইয়াকে নিয়ে বাড়ির সামনে দাঁড়ায়। সানির গাড়ি দেখতে পেয়ে সুমাইয়ার মুখে আপনা আপনি মুচকি হাসি এসে যায়। সানি রবিন আর সুমাইয়ার সামনে এসে গাড়ি থামিয়ে বলল গাড়িতে উঠতে। তারাও কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে বসে। সুমাইয়া সানির পাশে বসে সামনে আর রবিন পেছনে বসে। সানি গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সানি একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায়। সেখান থেকে হালকা কিছু খাবার নিয়ে নেয়। সানি বাড়ি থেকে আসার সময় রাতের খাবার খায়নি, সেই জন্যই মূলত হালকা কিছু খাবার নিয়ে নেয় খাওয়ার জন্য। আর সুমাইয়া এবং রবিনকেও জিজ্ঞেস করেছিল তারা খাবে নাকি, কিন্তু তারা না করে দেয়। সানি আসার সময় সুমাইয়ার জন্য আইসক্রিম নিয়ে আসে। সানি জানতো সুমাইয়া আইসক্রিম পছন্দ করে। গাড়িতে উঠে বসে রবিনকে বলল, রবিন, তুই সামনে যা, ড্রাইভিং কর, আমি খাবারটা খাবো পিছনে বসে। অবশ্য তুই খেলেও খেতে পারিস। না, আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি, তুই খা, আর আমি সামনে যাচ্ছি। রবিন গাড়ি থেকে নেমে ড্রাইভিং সিটে বসে সানি পেছনে গিয়ে বসে খাবার খেতে শুরু করে। আর এদিকে সুমাইয়া তো আইসক্রিম পেয়ে অনেক খুশি। মনে মনে সানিকে 1000বার ধন্যবাদ দিয়ে দেয়, কিন্তু আফসোস সানিকে সরাসরি কিছুই বলল না। গাড়ি চালাতে চালাতে রবিন বলল, সানি, আমাদের ভার্সিটি থেকে নাকি শিক্ষা সফরে যাবে, তুই শুনেছিস কিছু? না তো, আমি তো কিছু শুনিনি। তুই কোথা থেকে শুনলি? আর কবে যাবে, কোথায় যাবে? আমাকে আমার এক বন্ধু বলল, জানি না কতটা শিওর, আর কোথায় যাবে কবে যাবে সেটাও জানা হয়নি। মনে হয় ভার্সিটি ডেট করেনি কবে যাবে, মনে হয় চট্টগ্রামের দিকে যাবে। ভালোই তো হবে, তুই তো ওর গার্লফ্রেন্ডের সাথেই ঘুরতে পারবি, একান্ত টাইম কাটাতে পারবি। সানির এই কথা শুনে রবিন সানিকে ইশারায় বোঝায় এখানে তারা দুজন ছাড়াও সুমাইয়া আছে। রবিনের এমন ইশারা দেখে সানি বলল, কিরে, কাকে ইশারা করিস? একদিন তো সবাই জানতে পারবে, আজকে না হয় তোর বোন জেনে গেল। সানির এই কথা শুনে রবিন সানির দিকে এমন একটা লুক দেয় যেন এখানে সুমাইয়া না থাকলে সানিকে কাঁচা চিবিয়ে খেত। কিন্তু আফসোস সেটা আর হলো না। রবিনের মনের ইচ্ছা মনেই থেকে গেল। আর সানি এদিকে মিটমিট করে হাসছে। তাদের দুজনের কথা শুনতে শুনতে সুমাইয়া আর কিছু বলতেই পারেনি। যতই হোক, একজন ভাই আর একজন পছন্দের মানুষ, দুজনের সামনে কিভাবে সে কথা বলবে, তাই সে নিজে আর কথা বাড়ায়নি। এভাবেই রবিন আর সানির দুষ্টুমিতে গাড়ি চলতে চলতে এয়ারপোর্টে চলে আসে। এয়ারপোর্টে গাড়ি এসে ঠিক 11টায় তাদের বাবাদের প্লেন ল্যান্ড করে। বাংলাদেশে কিছুক্ষণের মধ্যেই সানি রবিনকে ইশারায় গেটের দিকে দেখায়। গেটের ভেতর থেকে সানির বাবা এবং রনির বাবা বের হচ্ছে। এটা দেখে তারা তিনজন গেটের কাছে আগায়। সানি এগিয়ে গিয়ে তার বাবার কাছে থেকে লাগেজটা নিজের কাছে নেয়। তারপর তার বাবাকে জিজ্ঞেস করে, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আর ভার্সিটি কেমন চলতেছে, নতুন ভার্সিটি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। তোমার আর আঙ্কেলের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা চল গাড়ির দিকে আগাই। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আর তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? নতুন ভার্সিটিতে কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো আঙ্কেল। না, আমাদের ভার্সিটিতে কোনো সমস্যা হয়নি, আর আশা করি হবেও না, কারণ মামা বলে দিয়েছে সিনিয়র ভাইদেরকে আমাদের কিছু না বলতে। আচ্ছা, তোমরা কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? আর তুই বাবাকে ছাড় এবার, না হলে বাবা হাঁটতে পারবে না। রবিন কথাটা সুমাইয়াকে বলল। সুমাইয়া রবিনকে চোখ রাঙায়। রবিনের বাবার লাগেজ নিয়ে গাড়ির দিকে হাঁটতে থাকে। গাড়িতে উঠে সবাই সানি আর রবিন সামনে বসে। সানি ড্রাইভিং সিটে ড্রাইভ করতে বসে আর তার পাশের সিটে রবিন বসে। রবিনের বাবা সানির বাবা দুজন দুই পাশে আর সুমাইয়া মাঝখানে বসে। সানির বাবা সুমাইয়াকে জিজ্ঞেস করলো, আমার মামনিটা কেমন আছে? তোমার সাথে কথা নেই, তুই খুব পচা।
তুমি যাওয়ার আগে আমাকে একবার বলে যাওনি? সানির বাবা কোটের পকেট থেকে 2টা চকলেট বের করে সুমাইয়ার সামনে রাখে, তারপর বলে, আসলে মামনি, তুমি তো জানো আমি বাড়ি থেকে যাওয়ার আগে সব সময় তোমাকে বলে যাই। ওই দিন যাওয়ার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমাদের মিটিংটা ফিক্সড হয়, সেজন্য বাসা থেকেও যাওয়ার সময় তেমন কোনো প্রস্তুতি নিতে পারিনি। তুমি ওই সময় স্কুলে ছিলে, তুমি আসতে বিকাল 4টায় আর আমাদের ফ্লাইট ছিল সকাল 12টায়। আমরা জেনেছিলাম সকাল 9টায়। এখন মামনি তুমি বলো, কিভাবে তোমাকে বলে যেতাম যে সময়টুকু ছিল আমাদের হাতে, সেই সময়টুকুতে আমাদের সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আসার সময় তোমার জন্য অনেক অনেক চকলেট নিয়ে এসেছি। সুমাইয়া সানির বাবার কথা বুঝতে পারে আর চকলেট খেতে খেতে বলল, এর পরের বার যেন মনে থাকে, আজকের মতো আর কিচ্ছু বলবো না। এখন আমার চকলেট দাও। মাত্র 2টা খেলে, এত চকলেট একসাথে খেলে দাঁত নষ্ট হয়ে যাবে। আর বাকি চকলেটগুলা লাগেজের মধ্যে আছে। এই 2টা শুধু তোমার রাগ ভাঙানোর জন্য তোমার বাবাই পকেটে রেখেছিল, বুঝতে পেরেছো? তুই চুপ কর তো, এত কথা বলিস কেন? চকলেট তো ওর জন্যই এনেছি মামনি। আমার কাছে তো আর চকলেট নেই, বাকিগুলো লাগেজের মধ্যে আছে। বাড়িতে গিয়ে তারপর সেখান থেকে খেতে হবে, ওকে? ওকে। সানি আর রবিন তাদের কথার মাঝখানে কিছুই বলল না। সানি মন দিয়ে ড্রাইভ করতে থাকে আর রবিন পাশে বসে তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছিল। এভাবেই কিছুক্ষণ পর তারা চলে আসে। আসার সময় রবিনের বাসার সামনে রবিন, সুমাইয়া আর তাদের বাবাকে নামিয়ে দিয়ে আসে, আর সানির বাবাকে নিয়ে চলে আসে তাদের বাসায়। সানির বাবা আসার সময় সুমাইয়াকে বলল, মামনি, তোমার চকলেট কি এখন লাগবে নাকি কালকে দিলে হবে? যদি এখন লাগে তাহলে আমি বাসায় গিয়ে সানিকে দিয়ে পাঠিয়ে দিব। সুমাইয়া না করে দেয়, বলল কালকে দিলেই হবে। কিন্তু সুমাইয়া মনে মনে আজকে চাচ্ছিল, সানির এত রাতে আসতে কষ্ট হবে বলে না করে দেয়। সানির বাসার সামনে গাড়ি দাঁড় করিয়ে তার বাবাকে নেমে ঘরে যেতে বলে। সানি বলে লাগেজ নিয়ে আসতেছে। সানির বাবা সানির কথা মতো চলে যায় তার রুমে যাওয়ার আগে ড্রয়িং রুমে দেখতে পায় সানির আম্মু বসে আছে। সানি তার বাবার পেছনে পেছনে লাগেজ নিয়ে ঘরে ঢুকে দেখে তার বাবা আর মা ড্রয়িং রুমে সোফায় বসে কথা বলতেছে। সানি তার বাবার রুমের মধ্যে লাগেজ রেখে আসে। সানির আম্মু সানির বাবা আর সানিকে লেবু শরবত করে দেয়। তারা জার্নি করে এসেছে বলে এটা তাদের প্রয়োজন বলে মনে করেন তিনি। শুধু তাদের ক্ষেত্রে নয়, যে কোনো মানুষ সানিদের বাড়িতে আসলে তিনি সর্বপ্রথম লেবুর শরবত করে খান। লেবু শরবত খাইয়ে সানির বাবাকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল। আর সানি বলল, আম্মু তোমরা খেয়ে নাও, আমি বাইরে থেকে খাবার খেয়েছিলাম, আমার খিদে নেই, আমি টায়ার্ড, তাই গিয়ে শুয়ে পড়ি, সকালবেলা আমায় ডাক দিও। সানির আম্মু ঠিক আছে বলে তিনি জানেন ওনার ছেলে কখনো মিথ্যা কথা বলে না, সেজন্য খাবার খেতে আর বেশি জোর করলেন না। সানি চলে আসে তার রুমে এসে শুয়ে পড়ে। আর ওইদিকে সুমাইয়াদের বাসায় সুমাইয়ার বাবার লাগেজ সুমাইয়া নিয়ে বসে পড়ে। লাগেজে কী আছে একে একে সব কিছু বের করে। তার জন্য কী এনেছে, তার মায়ের জন্য কী এনেছে, তার ভাইয়ের জন্য কী এনেছে, একে একে সব কিছু বের করে সব কিছু বের করার পর তার চকলেট নিয়ে আর তার জিনিসপত্র নিয়ে তার রুমে চলে যায়। রবিন তো আরও আগে চলে গিয়েছে ঘুমাতে। সকালবেলা ফজরের আজানের পর সানির আম্মু এসে সানিকে ডেকে তুলল। সানিকে সানির বাবার সাথে মসজিদে পাঠায়। মসজিদে গিয়ে রবিন এবং তার বাবার সাথে দেখা হয়। তারা নামাজ পড়ে রবিন আর সানি একসাথে বের হয় হাঁটার জন্য। আর রবিনের আব্বু এবং সানির আব্বু তারা দুজন একসাথে বাজারের দিকে চলে যায়। গন্তব্য চায়ের দোকান। সকালবেলা ফজরের নামাজ যারা পড়ে তারাই বুঝতে পারে নামাজের পর 1 কাপ চায়ের খুব প্রয়োজন হয়, আর সেই চাহিদাটাই তারা দুজন মেটাতে গিয়েছে। সানি রবিন বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর চলে আসে যার যার বাসায় আসার পর সানির আম্মু সানিকে জিজ্ঞেস করলো, কি রে সানি, আজকে সকালটা কেমন লাগছে অন্য দিনের তুলনায়? আজকে খুব ভালো লাগতেছে, অন্যদিনের তুলনায় অনেক ফ্রেশ মনে হচ্ছে, মনটা অনেক ফ্রেশ লাগতেছে। দেখেছিস আজকে ফজরের নামাজটা পড়েছিস, সেই জন্য এত ফ্রেশনেস কাজ করতেছে। এখন থেকে প্রতিদিন তোর বাবার সাথে ফজরের নামাজে যাবি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবি, মনে থাকবে? জি আম্মু, মনে থাকবে। আমি তো ফ্রি থাকলে নামাজ কখনো ছাড়ি না, কিন্তু ফজরের সময় উঠতে পারে না। তুমি ডেকে দিও, তাহলে উঠতে আর কষ্ট হবে না। ঠিক আছে, এখন থেকে ফজরের সময় আমি ডেকে দিব, আর বাকি নামাজগুলো পড়ার চেষ্টা করবি। চেষ্টা না, পড়তেই হবে।
যেখানেই থাকিস না কেন সবার আগে নামাজ, তারপর সবকিছু। সানি মাথা নাড়িয়ে চলে যায় তার রুমে। আর একটু ঘুমানোর। সুন্নি এখনও ভার্সিটি যাওয়ার 4 ঘন্টা বাকি আছে। 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাবে আর বাকি সময়টা খেয়ে দিয়ে রেডি হয়ে ভার্সিটি চলে যাবে। 2 ঘন্টা পর ঠিক 8টায় সানির আম্মু এসে সানিকে ডেকে তোলে। সানিও সুন্দর করে উঠে বসে, তারপর ওয়াশরুমে চলে এসে ফ্রেশ হতে একেবারে রেডি হয়ে নিচে যায়। ডাইনিং টেবিলে গিয়ে দেখে তার বাবা বসে আছে আর তার মা খাবার সাজাচ্ছে। সানিকে দেখে তার বাবা বলল, সানি, তোমার ভার্সিটি কয়টা পর্যন্ত? আজকে 1টা পর্যন্ত। কোনো দরকারে বাবা? দরকার হলে বলতে পারো। তোমার ভার্সিটি শেষ হওয়ার পর আমাদের ধানমন্ডি অফিসে একটু চলে যাও। ওখানে একটা মিটিং বসবে, সেখানে তোমাকেও থাকতে হবে। আমি চাচ্ছি তুমি পড়াশোনার পাশাপাশি বিজনেসেও হাত লাগাও। প্রপারলি না পারো, আস্তে আস্তে শিখে নাও। ঠিক আছে বাবা, আমি চলে যাব। এটা বলে সানি বের হয়ে যায় বাইক নিয়ে রবিনের বাড়ির উদ্দেশ্যে। রবিনের বাসায় যাওয়ার পর শুনতে পায় রবিনের নাকি শরীর অসুস্থ, সেজন্য সে ভার্সিটিতে যেতে পারবে না। সানি যখনই আসতে যাবে তখনই সামনে সুমাইয়া আসে। সুমাইয়া এসে বলতে লাগলো, সানি ভাইয়া, তুমি তো আমার স্কুলের সামনে দিয়ে যাবে, আমাকে নামিয়ে দিও স্কুলের সামনে, না হলে আমাকে একা একা যেতে হবে। তুমি তো ওই দিকেই যাবে। ঠিক আছে, এসো। বাইকে বসতে পারবে? হ্যাঁ, পারবো। সানি সুমাইয়াকে বাইকের পেছনে বসিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। সুমাইয়া পেছনে বসে সানির কাঁধে হাত রাখে। সুমাইয়া মনে মনে ভাবে, এই দিনটি কেন আরও আগে আসলো না। আর সানি নিজের মতো করে বাইক চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সুমাইয়া স্কুলের সামনে এসে বাইক থামায়, কিন্তু সুমাইয়ার বাইক থেকে নামার কোনো নামই নেই। সানি সুমাইয়াকে জোরে ডাক দেয়। তারপর সুমাইয়া ফিরে। সুমাইয়া তো মনে মনে অন্য কিছু ভাবছিল। কোন দেশে ভাবতে ভাবতে চলে গিয়েছিলে? কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, তোমার কোনো খেয়ালই নেই? সব সময় কি এমনই করো? এই যে স্কুল, এখনই ভিতরে যাও। সুমাইয়া কথা না বলে মাথা নিচু করে স্কুলের দিকে যেতে থাকে। সানির এমন কথায় সুমাইয়া লজ্জা পেয়ে যায়। সুমাইয়া স্কুলের ভেতরে যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত সানি বাইকে বসে থাকে। দেখেছিল সুমাইয়া চলে যাওয়ার পর সেখান থেকে সানি বাইক নিয়ে চলে যায়। সানি ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে বাইক পার্কিং করে যাচ্ছিল ক্লাসের দিকে। তখনই তাকে কয়েকজন ছেলে আর 2জন মেয়ে একসাথে দাঁড়িয়ে ছিল। তারা সানিকে ডাক দেয়। সানি তাদের কাছে গিয়ে দাঁড়ায়। তারা সাধারণত সানিকে র্যাগ দেওয়ার জন্য ডেকেছিল। ওখানে গিয়ে সানি তার মামার নাম বলার পর ওরা ভাই ভাই বলে পাঠিয়ে দিয়েছিল। ওরা বুঝতে পারেনি ভার্সিটির সভাপতির ভাগিনা যে সানি। এভাবেই ক্লাস করে একটা সময় বাইক নিয়ে চলে যায় ধানমন্ডি সানির বাবার অফিসে। এটা মূলত সানিদের একার অফিস, আর অন্যটা সানি এবং রবিনের বাবা দুজনে মিলে দাঁড় করিয়েছে। সানি প্রায় সময় তাদের নিজস্ব অফিসে আসে, কাজ করে। এটা সাধারণত সানির বাবা বলেছে এখন থেকে কাজ করলে সামনে কাজটা অনেক সহজ মনে হবে। তাই সানিও যখনই সময় পায় এখানে এই অফিসে চলে আসে। আজকে এখানে মিটিং করে অফিস থেকে বের হতে হতে প্রায় 4টা বেজে যায়। সানি বাইক নিয়ে যাচ্ছিল। সুমাইয়া স্কুলের সামনে এসে দেখে সুমাইয়া দাঁড়িয়ে আছে। মনে হয় গাড়ির জন্য সুমাইয়াকে দেখে সানি বাইক থামায়। সুমাইয়াকে ইশারায় উঠে বসতে বলে। সুমাইয়াও কোনো কথা না বলে বসে। সুমাইয়া আজকে অনেক খুশি, কারণ সে আজকে দুইবার সানির সাথে বাইকে উঠতে পেরেছে। সময় কখনো থেমে থাকে না। সময়ের মূল্য অনেক দামি, যা সকলে দিতে পারে না। সময় চলে গেলে ঠিকই আফসোস করে, কিন্তু সময় থাকতে কেউই তার মূল্য দিতে জানে না। নিজের জীবন থেকে হারিয়ে যাওয়া একটা সেকেন্ড কেউ চাইলেও ফিরে পেতে পারবে না। এমনইভাবে সুমাইয়া সানি রবিনের জীবন থেকে 1.5 মাস চলে গিয়েছে। তারা বুঝতেও পারেনি এই 1.5 মাসে অনেক কিছু বদলে গিয়েছে সুমাইয়া সানির সম্পর্ক। প্রথম 20 দিন সানি প্রায় রবিনের সাথে একদিন পরপর তাদের বাসায় যেত, কিন্তু এখন 15 দিন হয়ে গিয়েছে সানি তাদের বাসাতে যায় না। সানি মূলত চায় না তাকে নিয়ে কোনো সমস্যা হোক। 15 দিন আগে সুমাইয়া তার মনের কথা সানিকে বলে দেয়। সানি না করে দেয়। সানি রবিনের বাড়ির একটু সামনে দাঁড়িয়ে রবিনকে ফোন করে তাড়াতাড়ি আসতে ভার্সিটি যাওয়ার জন্য। রবিন এসে বাইকে বসে সানি তাড়াতাড়ি করে বাইক স্টার্ট করে চলে যায় ভার্সিটিতে। ভার্সিটিতে গিয়ে দেখে এখনও সময় আছে অনেক। রবিন সানিকে বলল, সানি, তোর সাথে আমার একটু কথা আছে, একটু পুকুর পাড়ে চল তো। এখানেই বল। না, পার্সোনালে চল তুই। আর সামিয়া, তুমি একটু বসো, আমরা আসছি। সামিয়া হলো রবিনের গার্লফ্রেন্ড। তারা কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসে। তাদের মধ্যে অবাক করা বিষয় হলো এই 2-2.5 বছরে তাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি। সেই সুযোগটাই দেয়নি তারা একে অপরকে। খুব সহজে বুঝতে পারে দুজন দুজনকে। হ্যাঁ বল, এবার কি বলবি?
ওখানেও বলতে পারতি, শুধু শুধু এখানে আসলে। আচ্ছা এখন বল, কি বলবি? তোর আর সুমাইয়ের মধ্যে কি কথা হয়েছে আমি সেটা জানতে চাই না। একটা ভাই হয়ে নিজের বোনটাকে এমনভাবে দেখতে কোনো ভাই পারে না, সেখানে আমি বল কিভাবে ওকে দেখি? প্রত্যেকটা দিন মনমরা হয়ে বসে থাকে। এই 15 দিনে একবার স্কুলে যায়নি, ঠিক মতন খাওয়া দাওয়া করে না। প্রথম 2-1 দিন না খেয়েছিল, এখন দিনে একবার খেলে খায়, না হলে 2 দিনে একবার খায়। আমার বোনটা এভাবে শেষ হয়ে যাচ্ছে, সামনে ওর এসএসসি পরীক্ষা। এখন যদি এমন করে তাহলে কিভাবে কি করব আমরা বুঝতে পারছি না। সানি একটু চুপ থেকে তারপর বলল, রবিন, তুই তো আমার ব্যাপারে সব কিছু জানিস, এমন না যে তুই কিছুই জানিস না। ভাই দেখ, আমি এইসব কিছু বলে যেতে চাই, ভালোবাসা নামের কোনো জিনিস এই পৃথিবীতে নেই। না হলে দেখ তুই কিভাবে একটা মেয়ে একটা ছেলেকে এভাবে ঠকাতে পারে। শোন তুই, এখন আমি একটা কথা বলি, তুই ভাগ্যে তো বিশ্বাস করিস, তোর ভাগ্যে যে আছে সে আসবে, আর যে নেই হাজার বলেও থাকতে পারবে না। আমার বোন নামাজ পড়ে তোর জন্য দোয়া করত, যেন অন্য কোনো মেয়ের সাথে তুই সম্পর্কে না যাস। আমি আমার নিজের কানে শুনেছি। দেখ ভাই, আমার বোনটা তোকে সত্যিই ভালোবাসে। আমি তো ওর বড় ভাই, বড় যদি আমাকে না বলে তাও আমি বুঝতে পেরেছি। আরও অনেক আগেই, ও যখন ক্লাস 6-এ পড়তো তখন থেকেই তোকে একটু একটু করে লাইক করত, সবসময় তোর কথা জিজ্ঞাসা করতো আমার কাছে। তুই যখন তোর নানির বাসায় চলে যাবি শুনলো, সেদিন সারা দিন কান্না করেছিল আমার এই পিচি বোনটা। দেখ ভাই, আগে কি হয়েছিল না হয়েছিল সেগুলো বাদ দে, সামনে চলতে তো হবে নাকি? সুমাইয়া এখন কোথায় আছে? বাসায় আছে আজকে 15 দিন। ও স্কুলেও যায় না, সবসময় শুধু রুমের মধ্যে নিজেকে বন্দি করে রাখে। মা বাবা অনেক জিজ্ঞাসা করেছে কিন্তু ও কিছুই বলেনি। সানি কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে, আর রবিন চলে যায় সানিয়ার কাছে। রবিন বুঝতে পারলো ও কোথায় যাচ্ছে। সামিয়ার কাছে আসার পর রবিনকে সামিয়া জিজ্ঞেস করলো, সানি আবার কোথায় চলে গেল? ক্লাস করবে না আজকে? সানি প্রেম করতে গিয়েছে, আজকে ক্লাস করতে পারবে না, আর আমরাও করব না। রবিন আর সামিয়া সানির ব্যাগ নিয়ে তাদের 3 জনের ব্যাগ নিয়ে চলে যায়। রবিন আর সামিয়া একটা নদীর তীরে গিয়ে বসে পড়ে। ওখানে তারা কথা বলতে থাকে, আর ওইদিকে সানি চলে যায় রবিনের বাসায়। ওখানে গিয়ে সোজা সুমাইয়ার রুমে চলে যায়। সুমাইয়ার রুমে গিয়ে সুমাইয়াকে বলল, রেডি হয়ে নাও, বাইরে যাব। সুমাইয়া কোনো কথা না বলে রেডি হয়ে নেয়। সানি চলতে লাগলো সামনে, সুমাইয়া সানির পেছনে পেছনে মাথা নিচু করে হাঁটতে লাগলো। সুমাইয়ার মা একবার জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে। সানি বলল, আন্টি, তোমার মেয়েকে নিয়ে বিক্রি করে দিব না, এতটুকু বিশ্বাস রাখতে পারো। সুমাইয়ার আম্মু হেসে উঠল, তারপর হেসে হেসে বলল, আরে আরে পাগল, তোকে আমি সেটা বলিনি, আমি জিজ্ঞাসা করেছি কোথায় যাচ্ছিস তোরা। প্রেম করতে যাচ্ছি, তুমিও চলো, এসো আঙ্কেলকে নিয়ে। সানির এমন কথা শুনে সুমাইয়া যেমন অবাক হয় তেমনি লজ্জায় পড়ে যায়। সুমাইয়ার আম্মু বলল, তবে রে, দাঁড়িয়ে আছিস কেন, যা না যা। শপিং মলে যাব, সেজন্য রবিন বলল সুমাইয়াকে গিয়ে নিয়ে আসার জন্য। ঠিক আছে, সাবধানে যাস। আর আজকে কি তোরা ভার্সিটিতে যাসনি? গিয়েছি কিন্তু ক্লাস করিনি। আচ্ছা ঠিক আছে, যা। সুমাইয়ার মনটা আবারও খারাপ হয়ে গেল। মনের মধ্যে এক আকাশ পরিমাণ অভিমান জমা হলো। সানি তার ভাইয়ের কথায় তাকে নিতে এসেছে শপিং মলে যাওয়ার জন্য। সানির সাথে সুমাইয়ার বাইরে এসে বলল, আমি যাব না, আপনি যান। কেন যাবে না কেন? এতক্ষণ তো নেচে নেচে চলে এসেছো নিচে, এখন বলতেছো যাবে না? শপিং মলে যাওয়ার কথা বলেছিলে বলে। সুমাইয়া কোনো কথা বলে না। সানি বাইকে উঠে সুমাইয়াকে বলল উঠতে, কিন্তু সুমাইয়া সেই আগের মতোই দাঁড়িয়ে আছে। সানি 2 বার বলল সুমাইয়াকে বাইকে উঠতে। যখন উঠল না তখন সানি বাইক থেকে নেমে সুমাইয়ার কোমর ধরে বাইকে উঠিয়ে দেয়। সুমাইয়া এই প্রথম কোনো পুরুষালী হাতে স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। সুমাইয়াকে বাইকে বসিয়ে সানি বাইক স্টার্ট দেয়, চলে যায় সেই নদীর পাড়ে। সেখানে গিয়ে বাইক থেকে নেমে সুমাইয়ার হাতে ধরে সামনে এগোতে থাকে। সুমাইয়া আজকে বারবার কেঁপে উঠতেছে সানির স্পর্শের কারণে। সানি সুমাইয়াকে নিয়ে নদীর পাড় ঘেঁষে বসে পড়ে। দুজন সানি সুমাইয়াকে বলল, তুমি আমার বিষয়ে কতটুকু জানো? একজনকে ভালোবেসেছো, তার বিষয়ে পুরোটা জানা তোমার দরকার। আমি যখন কলেজে পড়তাম ইন্টারে, তখন। সানিকে থামিয়ে দেয় সুমাইয়া। তারপর সুমাইয়া বলতে শুরু করলো,
আপনাকে বলতে হবে না, ওগুলো আমি আরও আগেই জেনেছি। ভাইয়া আমাকে সব কিছু বলেছে। একটা মেয়ে কতটা ভালোবাসলে তার লাজ লজ্জা ভেঙে তার ভালোবাসা মানুষের সামনে নিজের ভালোবাসাটাকে উপস্থাপন করে। আপনি কি একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, মানছি আপনার সাথে একবার প্রতারণা করেছে, কিন্তু বিশ্বাস করেন, হয়তো সে আপনার ভাগ্যে ছিল না, সেই জন্যই সে চলে গিয়েছে। সে যদি সত্যিকারে ভালোবাসতো আপনাকে, আপনার সব পরিস্থিতিতে আপনার সাথেই থাকতো। আমি আজকেও বলছি, আমাকে একটা সুযোগ দিন। দেহ থেকে নিঃশ্বাস আলাদা হওয়া পর্যন্ত আমি আপনার এই 2 হাত কখনো ছাড়ব না। সেই ছোটবেলা থেকে যখন ভালোবাসা আন্দাজ করতে পেরেছি, তখন থেকে শুধু এই মনটার মধ্যে আপনাকে চেয়েছি। সানি কিছু বলল না। সুমাইয়ার কাছে বসে ওকে জড়িয়ে ধরলো। সুমাইয়া সানিকে জড়িয়ে ধরলো। তারপর সানি বলল, কখনো ছাড়বে না কিন্তু এই দুটো হাত, এলোমেলো হয়ে যাব খুব। একমাত্র মৃত্যু ছাড়া আপনার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, শুধু আপনি আমার পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ সময় এভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে কেটে যায়। তার মধ্যে সানি সুমাইয়াকে জিজ্ঞেস করলো, সকালবেলা খেয়েছো কি? সুমাইয়া কথা বলল না, যার অর্থ বোঝায় সুমাইয়া সকালবেলা খায়নি কিছু। সানি আর কিছু না বলে সুমাইয়াকে নিয়ে উঠে যায় নদীর পাশে একটা ছোট্টখাট্ট রেস্তোরাঁ। নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক মানুষই আসে। যারা আসে তারা হয়তো এখানে এসে বসে। সানি সুমাইয়াকে নিয়ে চলে যায় রেস্তোরাঁর ভেতরে। ওখানে গিয়ে সুমাইয়ার জন্য বিরিয়ানি অর্ডার করে। সুমাইয়া বিরিয়ানি খুব পছন্দ করে। এটা মূলত রবিনের কাছ থেকে জানা। সুমাইয়ার বিরিয়ানি খাওয়া শেষ হলে দেখতে পায় রেস্তোরাঁর ভেতর রবিন আর সামিয়া ঢুকতেছেন। এটা দেখে সুমাইয়া সানির বুকে মুখ লুকায় ফেলে, যেন তাদেরকে না দেখতে পায়। কিরে, এখানে বসে রোমান্স করবি? আগে বিয়ে হোক তারপর। রবিনের কথা শুনে সুমাইয়া লজ্জা পেয়ে যায়, যার কারণে মাথার নিচে নুইয়ে রাখে। তারপর সানি রবিনকে বলল, তুই ওকে এভাবে বললি কেন? এখন আমার গার্লফ্রেন্ড বেশি পটর পটর করবি, তোর আর সামিয়ার ব্রেকআপ করিয়ে দেব। একেবারে সামিয়ার বাবার কাছে গিয়ে বলে সামিয়ার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেব। তো মুখ বন্ধ রাখবি, মনে থাকে যেন। রবিন আর কিছু বলল না। রবিন জানে সানি একবার যা বলে তাই করে। সানি আর সুমাইয়া যে টেবিলে বসেছে সেই টেবিলে রবিন আর সামিয়া বসেছে। সুমাইয়া সানির পাশে আর রবিনের পাশে সামিয়া। তাহলে এখন কি তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, সব কিছুই ঠিকঠাক। তুই আমাকে একটা কথা বলতো, আমার অতীত সুমায়াকে কবে বলেছিস? আর আমাকে একবারও বললি না যে সুমায়াকে তুই সব জানিয়েছিস। 4 দিন আগে সবকিছু জানিয়েছি ওকে। আর তোকে জানানোর সময় ছিল কোথায়? তুই তোর বাবার বিজনেস, পড়াশোনা এগুলো নিয়েই তো বিজি থাকিস। 15 দিন আমাকে ক ঘন্টা সময় দিয়েছিস বলতে পারবি? আবার বলে আমি বলিনি কেন? বাড়িতে আন্টিকে বলে এসেছি তুই আর আমি ওকে নিয়ে শপিংয়ে যাব। এখন চল, ওকে কিছু কিনে দিতে হবে। সামিয়াকে নিয়ে চল। দাঁড়া, আমরা এখানে কিছু খেয়ে নিই। এখানে খেতে হবে না, শপিং শেষ করে তারপর মার্কেটে খেতে পারবি। রবিন আর সামিয়া চলে যায় রিক্সা করে। সানি আর সুমাইয়া বাইকে করে চলে যায় শপিং মলের সামনে। সানি বাইক পার্কিং করে আসে। সুমাইয়া বলল, আমার তো সব কিছুই আছে, আমার এখন কিচ্ছু লাগবে না। সব কিছু নেই, তোমার লাগবে। বোরকা লাগবে। এখন থেকে বাইরে বের হওয়ার সময় বোরকা ছাড়া কখনোই বের হবে না, মনে থাকবে? সুমাইয়া মাথা নাড়ায়, মানে হ্যাঁ জানাই, মনে থাকবে। সানি সুমাইয়াকে নিয়ে শপিং মলে ঢুকে। রবিনের আসতে একটু দেরি হয়, কারণ তারা রিক্সা করে আসছিল। রবিন এসে সানিকে ফোন করে। সানি রবিনকে একটা ঠিকানা অনুযায়ী আসতে বললে রবিন সেই জায়গায় এসে তাদেরকে পেয়ে যায়। সানি, সুমাইয়ের জন্য কি নিবি? এখন ওর তো বাড়িতেই সবকিছুই আছে। আমার মনে হয় না এখন ওর জন্য কিছু নেওয়া ঠিক হবে। তোদের বাসায় ওর জন্য সব কিছু আছে, তাই না? ওর জন্য কয়টা বোরকা এনেছিস? কে রে, কথা বলিস না কেন? বল, কয়টা এনেছিস? এখন থেকে ও যখনই বাইরে বের হবে তখনই বোরকা পরে বের হবে। ভাই, তুই তো এখনই জ্যামের অধিকার দেখানো শুরু করেছিস। তোর কি মনে হয় ওর সাথে আমি 2 দিন টাইম পাস করে চলে যাব? বলেও এটা ভাবিস না, তাহলে তোর চেয়ে বুকা আর কেউ নেই। ওকে যেহেতু আমার লাইফে এনেছি বা ও এসেছে, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার থেকে কেউ ওকে ছাড়াতে পারবে না, কথাটা মাথায় রাখিস।
শপিং মলে এসে রবিন সামিয়াকে 2টা টপস কিনে দেয়। সামিয়া নিতে চায়নি, রবিন পছন্দ করে কিনে দিয়েছে। আর সানি সামিয়াকে 5টা বোরখা নিউ ডিজাইনের সাথে হেজাব কিনে দেয়, তার সাথে ম্যাচিং করে জুতো কিনে দেয়। এটা দেখে রবিনের কাছেও ভালো লাগে। সামিয়া তো অনেক খুশি এটা দেখে। শপিং করা শেষ হলে রবিন সামিয়া আর সুমাইয়াকে একটা সিএনজি করে বাড়িতে পাঠিয়ে দেয়। যেহেতু তারা ভার্সিটিতে গিয়েছিল, রবিন আর সানি যেহেতু তারা বাসার গাড়ি নিতে পারেনি, তার জন্যই সিএনজি করে বাসায় যেতে হচ্ছে। আর সানি চলে যায় তাদের ধানমন্ডির অফিসে। সানি সুমাইয়াকে যাওয়ার আগে বলে দেয় বাসায় গিয়ে যেন ফোন করে। সুমাইয়াও ঠিক আছে বলে দেয়। এভাবেই চলতে থাকে তাদের জীবন। এরই মধ্যেই সুমাইয়ার এসএসসি এক্সাম এগিয়ে আসে, আর মাত্র 15 দিন আছে এসএসসি এক্সামে। আর সানি রবিনের এক্সাম মাত্র শেষ হয়েছে। এই এক্সামের জন্য সুমাইয়ার সাথে সানি ঠিকমতো যোগাযোগ হতো না। এখন আবারও সুমাইয়ার এক্সাম। রাত 2টায় সানিকে সুমাইয়া কল দেয়। সুমাইয়া ভেবেছে সানি হয়তো ঘুমিয়ে গিয়েছে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে সানি ফোন কেটে আবার কল দেয়। আমি এখনো ঘুমাইনি, এত রাত পর্যন্ত জেগে আছো যে? অনেক পড়া আছে, আরও 3টে পর্যন্ত পড়তে হবে। আপনি তো বলেছেন প্লাস আনতে হবে, না হলে 1 সপ্তাহ কথা বলবেন না। আমি পারবো না 1 সপ্তাহ কথা না বলে থাকতে। রাতে খেয়েছো? হ্যাঁ খেয়েছি, কিন্তু এখন আবার খিদে পেয়েছে। নিচে যাব করে আলসেমি লাগতেছে, পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পড়বো। সানি কিছু না বলে কল কেটে দেয়। প্রায় 30 মিনিট পর সুমাইয়াকে সানি কল করে। জান, তাড়াতাড়ি তোমার ব্যালকনির দরজাটা খোলো। সুমাইয়া কোনো কিছু না বলে তাড়াতাড়ি নিজের ঘরের ব্যালকনির দরজা খুলে, দরজা খোলার পর দেখতে পায় সানি হাতের মধ্যে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। সুমাইয়া সানিকে তাড়াতাড়ি করে আনে। এত রাতে এখানে আসলেন কিভাবে, আর এখানে উঠলেন কিভাবে? সব কিছু জানতে নেই, এখন চুপ করে এখানে বসো তো। সুমাইয়া দাঁড়িয়ে থাকে, সানি চেয়ারে বসে। তারপর সুমাইয়াকে টান দিয়ে নিয়ে এসে সানির কোলে বসে টিফিন বক্সটা খুলতে থাকে। সুমাইয়া টিফিন বক্সে তাকিয়ে থাকে, সে বুঝতে পারছে না কি টিফিন বক্সের মধ্যে। টিফিন বক্স খোলার পর সুমাইয়া অবাক হয়ে যায়, কারণ টিফিন বক্সের মধ্যে ছিল নুডলস, যা সানি নিজের হাতে রান্না করে নিয়ে এসেছে। সুমাইয়া সানির দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি আপনি নিজে তৈরি করে এনেছেন? তোমার কি মনে হয় এত রাতে কি আম্মুকে রাখবো? অবশ্যই নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছি। এখন কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নাও, আমার আবার যেতে হবে। এত রাতে এখানে আসার কি দরকার ছিল এত কষ্ট করে? আমার জানটা খিদে নিয়ে ঘুমিয়ে থাকবে আর আমি নিশ্চিন্তে ঘুমাবো, তা কি করে হয়? এখন চুপ করো তো, এত কথা বলো না, চুপচাপ খাও। সুমাইয়ার কথা বলে না। সানি যত্ন করে সুমাইয়াকে খাইয়ে দেয়। সুমাইয়া কোনো কথা না বলে খেয়ে নেয়। তার কাছে চলে নুডলস অনেক মজা লাগে, পুরোটাই খেয়ে নেয়। নুডলস খাওয়া শেষে যখন সানি চলে আসবে, তখন সুমাইয়া বলল, দরজা দিয়ে যান, আমি খুলে দিচ্ছি। এখান দিয়ে গেলে ব্যথা পাবেন। তোমার মাথার কি তার চেরা? এত রাতে যদি কেউ দেখে কি ভাববে বলো? তখন তো আমাকে তোমার বাবা পুলিশে দেবে। তাহলে সাবধানে যান, আর পৌঁছানোর পর আমাকে ফোন করে জানাবেন। তা তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার পাওনাটা তো রয়ে গেল। আমার জিনিসটা নিয়ে নেই। আপনার আবার কি রয়ে গেল, আর কিসের জিনিস? দাঁড়াও দেখাচ্ছি। সানি এটা বলে সুমাইয়াকে এক টানে নিজের কাছে নিয়ে আসে। নিজের কাছে এনে সুমাইয়ার কোমরে 1 হাত দিয়ে আর 1 হাত সময় আর মাথার পেছনে দিয়ে সুমাইয়ার গোলাপি ঠোঁট দুটো দখল করে নেয়। সুমাইয়া হঠাৎ এমন আক্রমণে বরফের মতন জমে যায়, তার হাত পা ঠান্ডা হয়ে যায়। একটু পর সে বুঝতে পারে কি হচ্ছে। তখন সানিকে ধাক্কা দিতেই থাকে, কিন্তু কোনো মতেই সানিকে সরাতে পারে না। সানির মতন একজন পুরুষের কাছ থেকে একটা মেয়ে গায়ের শক্তি খুবই কম। প্রায় 3 মিনিট পর সানি নিজেই ছেড়ে দেয়, আর সুমাইয়া হাঁপাতে থাকে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। এটা দেখে সানি টেটি স্মাইল দেয়। সুমাইয়া সানির দিকে লজ্জায় তাকাতে পারে না, নিচের দিকে তাকিয়ে থাকে। সানি বলে, এটাই আমার পাওনা ছিল, এখন এটা পেয়ে গেছি, এখন কি আমি যেতে পারি মহারানী? সুমাইয়া লজ্জায় কিছু বলতে পারে না, শুধু মাথা নিচের দিকে ঝুঁকে রাখে। সানি বলে, হয়েছে লজ্জাবতী, আর লজ্জা পেতে হবে না, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, কালকে স্কুলে যাবে না, এখন তো তোমার ক্লাস নেই, এখন তো শুধু তোমার কোচিং চলবে। আর কিন্তু 14 দিন আছে পরীক্ষার, মনে থাকে যেন ভালো রেজাল্ট করতে হবে, না হলে কি বলেছিলাম মনে আছে তো?
সুমাইয়া শুধু মাথা নাড়ে, মানে তার মনে আছে। সানি গুড গার্ল বলে চলে যায় ব্যালকনির জানালার পাশে। জানালা দিয়ে বের হয়ে মই দিয়ে নিচে নেমে যায়। যাওয়ার আগে সুমাইয়াকে ব্যালকনির জানালা বন্ধ করার কথা বলে সুমাইয়া জানালা বন্ধ করার পর সানি নিচে নামার পর রবিন বলল, কি দিনকাল আসলো, বন্ধু প্রেম করবে আর আমি রাত 2টায় মই নিয়ে বাসার নিচায় দাঁড়িয়ে থাকবো, তাও আবার নিজের বোনের বাসা। কি কপাল, তোর মতন বন্ধু যেন কারো না হয়, এই দোয়া করি। তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে আমার মতো বোনের জামাই পেয়েছিস। রাত 2টায় তোর বোনের খিদে পেয়েছে বলে নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি, আবার খাইয়েও দিয়েছি। কয়জন করবে এমন? সেই জন্য বলতেছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। হয়েছে, তোর ফিল্মি ডায়লগ বন্ধ কর আর এখান থেকে কেটে পড়। আমার ভিলেন বাপ জানতে পারলে তোকে তো প্যাদানি দিবেই, সাথে আমাকেও দিবে। এখন যা। তুই আমার হবু শ্বশুর মশাইকে ভিলেন বললি কেন? উনি মুঠেও ভিলেন নয়। ওনার মতো ভালো লোক এই অত্র এলাকায় মনে হয় না আর একটা পাওয়া যাবে। ভাই, আমার বাপ এখানে নেই, থাকলে এই কথাগুলো বলতিস, না হয় কাজে আসতো। এখন শুধু শুধু মিথ্যা বলিস না। আর যা ভাই, 3টা বাজতে চললো, আমি তোর জন্য একটু ঘুমাতে পারিনি, এখন গিয়ে ঘুমাবো। যা বাই, বেঁচে থাকলে কালকে দেখা হবে। সানি চলে আসে রবিনের বাসা থেকে, বেরিয়ে হেঁটে হেঁটে তার বাড়ির সামনে চলে আসে। আসলে ওইখানে রবিন ছিল। সানি যাওয়ার আগে রবিনকে ফোন করে সব বলে। তখন রবিন আর না করতে পারেনি। সুমাইয়া রুমে ওঠার জন্য রবিন নিজে মই নিয়ে দাঁড়িয়েছিল নিচে। সানি ওপরে উঠে সব কিছু শেষ করে আবারও যখন নামছিল, সুমাইয়া যেন রবিনকে না দেখে সেই জন্য সুমাইয়াকে বলেছিল আগে আগে জানালা বন্ধ করতে। রবিনকে দেখতে পেলে তার সামনে লজ্জায় পড়ে যেত। সানি চায়নি এমন কিছু হোক, তাই সুমাইয়াকে বাইরে আসতে দেয়নি। সানি বাসায় এসে ঘুমিয়ে পড়ে। কালকে আবারও তার একটু সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে তার আব্বুর ধানমন্ডির অফিসে একটা মিটিং আছে। সেখানে তার আব্বু সহ আরও কয়েকটা কোম্পানির সিইও আসবে, তার জন্য সানিকেও থাকতে হবে। সকালবেলা সানির আম্মুর ডাকে ঘুম ভাঙে। সানি তার আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু কয়টা বাজে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। গাধার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস। এত ঘুমাস কিভাবে? নাকি রাতে চুরি করতে বের হস? সানি মনে মনে বলল, চুরি কি আর সাথে করতে বের হই? তোমার বৌমা তো এই মনটা কবেই চুরি করে নিয়েছে, সেটাই দেখতে চাই যে মনটা ঠিক আছে কিনা। সানি মনে মনে এইসব ভাবছিল, তখনই তার চোখ যায় ঘড়ির দিকে তাকিয়ে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। তার আম্মুকে বলল, আম্মু তুমি আমায় আগে ডাকবে না? দেখুন 9টা বেজে গেছে, 10টা 30-এ মিটিং আছে, এখন আমি তাড়াতাড়ি কিভাবে যাব? আর একবার যদি বলেছিস যে আগে ডাকিনি কেন, তখন তোর পিঠে এই লাঠিটা ভাঙবো। সেই সকাল 7:30 থেকে ডেকে যাচ্ছি, তোর কোনো ওঠার নাম গন্ধই নেই। এখন আমাকে বলছিস আগে ডাকিনি কেন? তোর বাবা সে 8টায় বেরিয়ে গিয়েছে, যাওয়ার আগে বলে গিয়েছে 10টায় যেন তোকে অফিসে পাঠিয়ে দিই। আর এদিকে মহারাজে ওঠার কোনো নাম গন্ধই নেই। সানি আর কথা না বাড়িয়ে সোজা দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে চলে যায় ডাইনিং টেবিলে, হালকা খাবার খেয়ে বাড়ির গাড়ি নিয়ে চলে যায় সোজা অফিসে। রাস্তায় জ্যাম না থাকার কারণে বেশি সময় লাগেনি। অফিসে গিয়ে দেখে 10টা 10 বাজে। সানি একটা হাঁফ ছেড়ে বলে, যাক বাবা, আজকের মতো করে বেঁচে গিয়েছি। রাস্তায় যদি জ্যাম থাকতো কি একটা অবস্থা হতো। বাবার হাতে কেলানিটা আজকে আর খেতে হবে না। ঠিক 10:30টায় মিটিং শুরু হয়। এই মিটিংয়ের মধ্যে সবার সাথে সানিকে পরিচয় করিয়ে দেয় এবং সানির আব্বু এটাও বলে যে সামনে সানির সঙ্গে ওনাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে, কারণ সানি অফিসে সব কিছু দেখাশোনা করবে। এটা শুনে তো সানি অবাক হয়ে যায়, কারণ তার বাবা আগে এরকম কিছুই বলেনি তাকে। মিটিং শেষ হওয়ার পর সবাইকে লাঞ্চ করে যাওয়ার কথা বলে। সবাই একসঙ্গে বসে লাঞ্চ করে নেয়। লাঞ্চ করে যে যার মতো তাদের অফিসে চলে যায়। আর সানি তার বাবার রুমে যায়। গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে, আব্বু আমাকে তো আগে বলোনি এইসব। আমি অফিসে টাইম দিলে আমার ভার্সিটিতে কী হবে? ভার্সিটিতে তো আমারই যেতে হবে। তোমাকে আগে বলিনি, সারপ্রাইজ দিব ভেবেছিলাম। এখন তুমি যে এতটা সারপ্রাইজ হয়ে যাবে তা ভাবিনি। এত চিন্তা করছো কেন? সামনে যা হবে ভালোর জন্যই হবে। তুমি পড়াশোনার পাশাপাশি বিজনেসের সব কিছু দেখাশোনা করবে। দেখো, আমাদের দেশে পড়াশোনা শেখায়, তারপর চাকরি খুঁজতে গেলে জিজ্ঞেস করে অভিজ্ঞতা কত দিনের। কিন্তু আমাদের দেশে অভিজ্ঞতা সম্পর্কে স্কুলে পড়াশোনা করায় না। তাই আমি মনে করি পড়াশোনার পাশাপাশি তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে তুমি লাইফে অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেকটা এগিয়ে থাকবে।
সামনের ভবিষ্যতে তোমার বিজনেসটা অনেক সহজ হয়ে যাবে। তোমাকে বলতেছি না যে তোমার এতক্ষণ সময় অফিসে থাকতেই হবে। তোমার ভার্সিটি শেষ করে পড়াশোনা শেষ করার পর যতটুকু সময় হাতে থাকে সেই সময়টা বাজে কাজে ব্যবহার না করে অফিস টাইম দাও। ঠিক আছে আব্বু, আমি তোমার কথা বুঝতে পেরেছি। আমি চেষ্টা করব পুরোপুরি যেন পড়াশোনার পাশাপাশি অফিসের সব কিছু হ্যান্ডেল করতে পারি। আমি জানি তুমি পারবে। আমার বিশ্বাস একদিন তুমি আমার চেয়েও ভালো এবং সফল বিজনেসম্যান হতে পারবে। সানি আর কিছু বলল না। সে তার বাবাকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়ার সময় সুমাইয়া স্কুল পড়ে, তাই সুমাইয়ার স্কুলের সামনে দাঁড়ায়। উদ্দেশ্য সুমাইয়াকে নিয়ে ফিরবে। বেশ কিছুক্ষণ পর সানি ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টে বাজে। তার মানে সুমাইয়ার কোচিং শেষ। গেট দিয়ে কিছু ছেলে মেয়েও বের হচ্ছে। বাইরে সুমাইয়া গেট দিয়ে বাইরে আসার সময় সানিকে দেখতে পায়। গাড়ির সামনে সানি দাঁড়িয়ে আছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। সুমাইয়া সানির কাছে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি এই সময় এখানে? আজকে না অফিসে মিটিং ছিল? বাড়িতে যাবে এখন? হ্যাঁ। গাড়িতে ওঠো। সুমাইয়া কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। সানি কোনো কথা না বলে চলে যায় নদীর পাড়ে। সেখানে গিয়ে সুমাইয়া আর সানি বসে হঠাৎ করে সুমাইয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে সানি। এটা দেখে সুমাইয়া একটু অবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে সানিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনাকে এমন লাগতেছে কেন? আমাকে বলবেন না? আমার না খুব টেনশন হচ্ছে। সময় আমার মাথার চুলগুলো একটু টেনে দেবে? সুমাইয়া আর কিছু না বলে সানির মাথার চুলগুলো টেনে দিয়ে নরম হাতগুলো দিয়ে মাথাটা টিপতে থাকে। সানি চোখ বুঝে নেয়। কিছুক্ষণ পর বলতে শুরু করে, আজকে অফিসে মিটিং ছিল। অন্য কোম্পানি থেকে সিইওরা এসেছিল। তাদের সামনে বাবা বলে দিয়েছে এখন থেকে ধানমন্ডির অফিসের সব কিছু আমাকে দেখাশোনা করতে হবে। আমি পড়াশোনার পাশাপাশি এত কিছু কীভাবে হ্যান্ডেল করব আমার মাথায় কিছু ঢুকছে না। এখন বাবাকে সরাসরি নাও করতে পারি না। আমার বিশ্বাস আপনি পারবেন। পড়াশোনার পাশাপাশি যতটুকু পারেন ততটুকু করবেন। বাবাই তো, আর আপনাকে জোর করবে না, তাই না? সানি সুমাইয়ার কোমর জড়িয়ে ধরে, পেটে মুখ গুজে দেয়। সুমাইয়া কেঁপে ওঠে। একটু পর সানি জিজ্ঞেস করলো, দুপুরে লাঞ্চ করেছো? সুমাইয়া মাথা নাড়ায়, মানে না। তোমাকে কতবার বলেছি নিজের খাওয়া দাওয়া ঠিক রাখবে। পড়াশোনা তো সারা জীবনই করতে পারবে। খাবারের সময় খাবার ঠিকমতো খাবে। চলো এখন। সুমাইয়া কোনো কথা না বলে সানির পেছনে পেছনে গাড়িতে গিয়ে বসে। তারপর সানি ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে দুজনে ভেতরে যায়। ভেতরে গিয়ে 1 প্লেট বিরিয়ানি অর্ডার দেয়। সুমাইয়া 1 প্লেট দেখে জিজ্ঞেস করলো, আপনি খাবেন না? আমি কোম্পানিতে সবার সঙ্গেই লাঞ্চ করেছি, এখন তুমি খেয়ে নাও। আপনি না খেলে আমি খাবো না, বাড়িতে গিয়ে খাবো, এখানে খাবো না, চলুন। আচ্ছা ঠিক আছে, তোমার প্লেট থেকে আমাকে খাইয়ে দিও। ওকে, এখন কিন্তু না করতে পারবে না। সানির কথা শুনে সুমাইয়া লজ্জায় পড়ে যায়। এখন সে কি করবে? এমন না যে সানিকে সে খাইয়ে দিতে চায় না, সে চায় সানিকে খাইয়ে দিতে, কিন্তু লজ্জায় করতে পারে না। কিছুক্ষণ পর বিরিয়ানির প্লেট সুমাইয়া কাঁপা কাঁপা হাতে সানিকে খাইয়ে দেয়, নিজেও খেয়ে নেয়। দুজনের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সানি বিল মিটিয়ে চলে আসে বাড়ির দিকে। সুমাইয়া বাড়ির সামনে গাড়ি থেকে সুমাইয়া যখন নামছিল তখন সেখানে রবিনকে দেখতে পায়। সুমাইয়া গাড়ি থেকে নেমে 1 সেকেন্ডও দেরি না করে চলে যায়। সানির গাড়ির দিকে রবিন এগিয়ে আসে, জিজ্ঞেস করে, কিরে, কোথায় গিয়েছিলি তোরা? এত দেরি হলো যে? অফিস থেকে আসার সময় ওর স্কুলের সামনে থেকে ওকে নিয়ে একটু নদীর পাড়ে গিয়েছিলাম। সেখান থেকে জানতে পারি ও লাঞ্চ করেনি। তারপর ওকে লাঞ্চ করিয়ে এখন তোর বাসার সামনে। আর কিছু বলবি না? আরও কিছু জানতে চাওয়ার আছে থাকলে অবশ্যই বলতে পারিস। আমার একমাত্র শালা বলে কথা, না করব না। দোস্ত, আজকে আমাদের ভার্সিটিতে একটা নতুন মেয়ে এসেছে, নাম সারা। সানি নামটা শুনে একটু চুপ করে থাকে। তারপর ভাবে অতীত বর্তমানে অতীতের কোনো জায়গা নেই। তো আমি করব, দেখ তোরও গার্লফ্রেন্ড আছে, আমারও গার্লফ্রেন্ড আছে। তোর মুখে যদি আবার কোনো মেয়ের কথা শুনেছি তাহলে মনে কর তোর আর সামিয়ার ব্রেকআপ করাতে আমি 2 মিনিটও ভাববো না। আরে দোস্ত, তুই সিরিয়াস হচ্ছিস কেন? আমি তো মজা করে বলেছি। আমি আর কখনো কোনো মেয়ের নাম মুখে আনবো না। এই যে কানে ধরলাম, শুধু তুই সামিয়াকে কিছু বলিস না। মনে থাকে যেন মেয়েটা খুব ভালো, মেয়েটাকে কখনো ঠকাস না। সত্যি অনেক ভালো। ওর মতন মেয়ে আর 2টা মনে হয় না। এখনকার গার্লফ্রেন্ডরা শুধু বয়ফ্রেন্ডের কাছ থেকে কিভাবে এটা সেটা নেবে সেই ধান্দায় থাকে। আর সামিয়া আমার কাছে কিছুই চাইনি এই 2 বছরে। বিশ্বাস কর,
আমি যদি নিজে থেকেও কোনো কিছু ওকে গিফট করি তাহলে বলে এটার দরকার ছিল না, এত এত টাকা কেন খরচ করছো এই সব কিছু। এই দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে ততদিন পর্যন্ত ওকে ঠকাবো না, ইটস মাই প্রমিস। সানি রবিনের কাঁধে 2টা চাপড় দিয়ে গাড়ি নিয়ে চলে যায় তার বাসায়। রবিন সানির গাড়ির দিকে তাকিয়ে মনে মনে বলল, বোন, তুই ভুল কাউকে ভালোবাসিসনি, আমার বন্ধু বলে বলতেছি না। আসলে তুই খাঁটি সোনা পেয়েছিস, আর যে হারিয়েছে সে হাই আফসোস করবে। সানি বাড়িতে আসার পর তার আম্মু জিজ্ঞেস করলো অফিসে কি হয়েছে। তারপর সানি একে একে সব খুলে বলল তার আম্মুকে। সানির আম্মু সব কিছু শুনে তাকে সান্ত্বনা দিল। দেখো আব্বু, তুমি ছাড়া তোমার আর কোনো ভাই নেই, তোমার আব্বুর তুমি ছাড়া আর কোনো উত্তরাধিকারী নেই। সেই জন্য তোমার আব্বু চাচ্ছে এখন থেকেই তোমাকে প্রতিষ্ঠিত করতে, সঠিকভাবে করে তুলতে, যেন তুমি তাকেও ছাড়িয়ে যাও। হয়তো তোমার উপর একটু প্রেশার পড়বে, কিন্তু ভবিষ্যতে বুঝতে পারবে তুমি অন্যান্য মানুষের চেয়ে কতটা এগিয়েছো। হ্যাঁ আম্মু, আমি জানি আব্বু আমার ভালোর জন্যই করেছে, তাই আমিও আব্বুকে না করিনি। আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব। আচ্ছা বাবা, জার্নি করে এসেছিস, এখন গিয়ে একটু রেস্ট নে। সানির আম্মুর কথা মতো সানি রুমে চলে আসে, ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। বিকালবেলা রবিন সানিকে ফোন করে বলল সামিয়াকে নিয়ে রবিন ঘুরতে বের হবে, তাই বাইকটা একটু লাগবে। সানি বলল, সুমাইয়াকে নিয়ে এই জায়গাতে আসিস, তারপর আমার কাছ থেকে বাইক নিয়ে যাস। শোন, সুমাইয়ার এখন পরীক্ষা, তাই ওর ঘোরাঘুরিটা ঠিক হবে না। এখন ওর পরীক্ষা শেষ হলে তুই ওকে নিয়ে প্রত্যেক দিন ঘুরতে বের হোস, তখন আমি না করব না। আরে গাদা, তোর কি মনে হয় আমার মনে নেই ওর পরীক্ষা? ওর এক ফ্রেন্ডের বাসায় যাবে কিছু নোটস আনতে, তাই তোকে বলেছি ওকে নিয়ে আসিস এই জায়গায়। তারপর তুই বাইক নিয়ে যাস, আর ওকে নিয়ে যাব আমি। ও সরি ভাই, মিস্টেক। ঠিক আছে, আমি ওকে নিয়ে আসব। এটা বলে রবিন ফোন রেখে দেয়। সানি পুনরায় ঘুমিয়ে পড়ে। বিকালবেলা ঠিক একই টাইমে সানি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে যায় সেই জায়গার উদ্দেশ্যে। গিয়ে দেখে রবিন আর সুমাইয়া দাঁড়িয়ে আছে। সানিকে দেখে সুমাইয়া আবারও ক্রাশ খায়। ঘুম থেকে উঠে এসেছে বলে চোখগুলো লাল টকটকা, মুখের মধ্যে ঘুম ঘুম ভাব একটা। সুমাইয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে সানি চোখ মেরে দেয়। সুমাইয়া লজ্জায় চোখ নামিয়ে নেয়। রবিন বাইক নিয়ে চলে যায় আর সানিকে বলে যায় তাড়াতাড়ি যেন সুমাইয়াকে বাসায় পৌঁছে দেয়। মিথ্যে কথা বলে কেন আনলেন এখানে? তুমি তো বিকেলবেলা পড়ে পড়ে শুধু ঘুমাও, আজকে না হয় আমার সাথে একটু ঘুরে বেড়ালে, কি বলো? ঠিক আছে, এখন কোথায় যাবেন? তুমি যেখানে বলবে সেখানে যাব। সুমাইয়া কিছুক্ষণ ভাবে, তারপর বলল, চলুন ফুচকা খেতে যাই। ওকে মহারানী, আপনার যা হুকুম, চলুন। সানি সুমাইয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে ফুচকা অর্ডার করে আর 1 প্লেট। সানি এগুলো খায় না, তাই সুমাইয়ার জন্য অর্ডার করলো। 1 প্লেট সুমাইয়া খাওয়ার সময় একা খায়নি, সানিকেও একটা খাইয়ে দিয়েছে। একে 3 প্লেট খেয়ে ফেলে। আরও খেতে চাইছিল, কিন্তু সানি দেয়নি খেতে, কারণ সামনেই তার এসএসসি পরীক্ষা। যদি এখন আবার পেটে সমস্যা হয় তাহলে আবার পরীক্ষায় ক্ষতি হবে। সেজন্য সুমাইয়াকে আর খেতে দেয়নি। সুমাইয়া তাতে রাগ করেনি, কারণ সে 3 প্লেট ফুচকা খেতে পেরেছে। অন্যান্য দিন হলে সানি তাকে 1 প্লেটের বেশি খেতে দেয় না ফুচকা খেয়ে আসার সময় সুমাইয়ার জন্য সানি একটা ফুলের দোকান থেকে একটা লাল গোলাপ কিনে আনে। সেটা সুমাইয়ার খোপায় পরিয়ে দেয়। সুমাইয়াও তাতে অনেক খুশি হয়। তারপর একটা রিক্সা নিয়ে তারা চলে আসে সুমাইয়ার বাসার সামনে। সেখানে নেমে রিক্সা মামাকে বিদায় করে দেয়। সুমাইয়া ভেতরে যাওয়ার সময় সানি ডেকে নিয়ে আসে। আমার মনে হয় কিছু একটা পাওনা আছে। আপনার কোনো কিছু তো আমার কাছে নেই। আজকে তো আমার কাছে কোনো কিছুই দেননি। আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাই তো তোমার কাছে, আবার আমাকেও কিছু দিতে হবে। আচ্ছা যাক, বাদ দাও, আমার জিনিস আমি নিয়ে নেই। এটা বলেই সুমাইয়ার কাছে এগিয়ে গিয়ে সুমাইয়ার কপালে একটা চুমু খায়। সুমাইয়া অবাক হয়ে চারিপাশে তাকিয়ে দেখতে থাকে কেউ তাদেরকে দেখে ফেলেছে কিনা। সুমাইয়ার এমন কাণ্ড দেখে সানি মুখ টিপে টিপে হাসতে থাকে। সুমাইয়া একটু রাগ দেখানোর মতো করে চলে যায়। সানি নিজেও হাসতে হাসতে চলে যায়। সানির আম্মুও এই রাস্তা দিয়ে বাইরে বের হয়েছিল। বাড়িতে যাওয়ার সময় সানির এই কাণ্ড দেখতে পায়। উনিও মুচকি হেসে চলে যায়। ওনাকে সানি বা সুমাইয়া কেউই দেখতে পায় না। সানি বাড়িতে যাওয়ার পর সানির আম্মু জিজ্ঞেস করলো, এগুলো কতদিন ধরে চলছে? কি কতদিন চলছে আমি তো বুঝতে পারছি না, একটু খুলে বলবে?
না বুঝার মতো আমি কিছুই বলিনি। যাক, বাদ দাও। এসব পরের বার যেন রাস্তায় এগুলো করতে না দেখি, মনে থাকে যেন। সানি কিছুক্ষণ বোকার মতন তাকিয়ে থেকে একটু পর তার মাথায় আসে। তারপর মাথার চুলে আঙুল দিয়ে নাড়াচাড়া করতে করতে নিজের রুমে চলে যায়। এটা দেখে সানির আম্মু হু হু করে হেসে যায়। সানির আব্বুকে তাহলে খুশির খবরটা দেওয়া যায়, সাথে সুমাইয়ার বাবা মাকেও। কিন্তু তাদের আর কয়েকটা দিন পরে জানাবো, সুমাইয়ার পরীক্ষার পর। রাতে সানির আব্বু বাসায় আসলে সানির আম্মু সানির আর সুমাইয়ার ব্যাপারে সবকিছু খুলে বলে। তারপর সানির আব্বু বলল, আমার বেটা তো আমার চেয়েও ফার্স্ট। যেমন বাবা তেমন ছেলে। একদম ঠিক বলেছো। তুমিও তো বিয়ের আগে আমায় তোমার পিছনে কতবার ঘুরঘুর করিয়েছো, এসব কি ভুলে গিয়েছো? এই এখনই চুপ করো তো, বুড়ো হয়েছো, এখন এইসব বাদ দাও। এভাবেই তাদের দুষ্টুমি চলতে থাকে। সানি রাতে সুমাইয়াকে আর ডিস্টার্ব করে না, কারণ সুমাইয়া পড়ার সমস্যা হবে বলে। কিন্তু সুমাইয়া নিজেই 11টায় ফোন দেয় সানিকে। ফোন দিয়ে বলে, এই আপনি আমাকে আজকে রাতে ফোন কেন দেননি? সুমাইয়া, ফোন দিলে তো তোমার পড়ার সমস্যা হবে। তুমি এক্সামটা দিয়ে নাও, তারপর তোমার যত ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলবো। পরে তো বলবোই, কিন্তু এখন আমি কথা না বলে থাকতে পারবো না। আমাকে প্রত্যেক দিন রাতে একবার হলেও ফোন দিতে হবে, না হলে আমি কিন্তু পড়তেই বসবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, এখন থেকে রাতের বেলা ফোন করব। আচ্ছা সুমাইয়া, এখন পড়তে বসো। আমি কালকে তোমাকে কোচিংয়ে দিয়ে আসবো, আবার নিয়েও আসবো। ওকে, গুড নাইট। ওকে জান, গুড নাইট। যাও পড়তে বসো। আমার পাওনাটা? তোমার আবার কিসের পাওনা? একদম মজা করবেন না, বলে দিলাম। তাড়াতাড়ি আমার পাওনাটা। আরে আরে, আমার জানটা কি রাগ করলো নাকি? আই লাভ ইউ জান। এখন ঠিক আছে, এখন রাখি, অনেক পড়া আছে, বাই। সানি সুমাইয়ার সাথে কথা বলে ফোন রেখে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সুমাইয়াকে SMS দিয়ে বেরিয়ে পড়ে তাদের বাড়ির উদ্দেশ্যে। সুমাইয়ার বাসার সামনে এসে ফোন দিতে রবিন আর সুমাইয়া বেরিয়ে আসে। সুমাইয়া পেছনে বসে আর রবিন সামনে বসে সানির পাশে। কিরে, মন খারাপ কেন? কি হয়েছে আবার? ভাই, কালকে যখন সামিয়াকে নিয়ে পার্কে বসেছিলাম, তখন আমার এক্স এসে পুরো গন্ডগোল করে দেয়। হ্যাঁ, ক্লাস 10-এ থাকতে আব্বুর হাতে কি মাইটটা না খেয়েছিল, আমার সবই মনে আছে। এই, তুই চুপ করবি? আর একটা কথা বললে কিন্তু গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেব। আরে আমার সাথে কথা বল, ওকে এভাবে বকছিস কেন? এখন কি করে সব কিছু ঠিক করবে সেই চিন্তা কর। দোস্ত, তুই একটু সামিয়াকে বোঝা, তুই বোঝালে ও বুঝবে। আমি ওকে বোঝাতে পারবো, কিন্তু আমি কি করে জানবো তুই ওকে সত্যি ভালোবাসিস নাকি ওর সাথে টাইম পাস করতেছিস? ভাই, তুই আমাকে বল, এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? তুই যা বলবি আমি তাই করব। আমি সত্যি ওর সাথে টাইম পাস করছি না, আমি ওকে সত্যি ভালোবাসি, বিশ্বাস কর ভাই। আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না, আমি গিয়ে দেখতেছি। কান্না কোথায় করলাম? বিপদে পড়েছি বলে আজ মজা নিতেছিস? সুমাইয়া, তোমার স্কুল মানে কোচিং কয়টায় ছুটি হবে? আজকে তেমন কোনো ক্লাস করাবে না, তাই বেশি লেট হবে না। এই 12টার দিকে হয়তো শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এসে নিয়ে যাব, কোথাও যাবে না। আচ্ছা। সুমাইয়া রবিনের সামনে সানির সাথে তেমনভাবে কথা বলতে পারে না, কারণ যতই হোক রবিন তার বড় ভাই। ভার্সিটিতে যাওয়ার সময় সানি সুমাইয়াকে তার স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে যায় ভার্সিটিতে যাওয়ার পর গাড়ি পার্কিং করে চলে যায় ক্লাসরুমে আসার পর দেখতে পায় একটা মেয়েকে। অনেকগুলো মেয়ে গোল করে ঘিরে বসে কথা বলতেছে। তার সঙ্গে সানি আর রবিন ক্লাসে আসার পর সামিয়ার কাছে গিয়ে বসে। সানি তার রবিনের কয়েকজন বন্ধু তাদের পাশে গিয়ে বসে। সানি সামিয়াকে অনেকক্ষণ বোঝানোর পর তারপর সামিয়া বুঝতে পেরেছে। রবিন তখন সামিয়ার সামনে কান ধরে দাঁড়ায়। এটা দেখে সামিয়া হেসে ফেলে। সামিয়ার হাসির শব্দে ওই মেয়েগুলো সবাই সানিদের দিকে তাকায়। মাঝখানের মেয়েটা হঠাৎ সানির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সানিকে প্রায় 6 মাস পর দেখেছে, তাও আবার এত নামি দামি ভার্সিটিতে। মেয়েটা আর কেউ নয় বরং সারা, সানির এক্স, যে কিনা সানি গরিব বলে তাকে ছেড়ে চলে গিয়েছিল। শুধু তাই নয়, বড় কলেজের মাঠে তাকে অপমানও করেছিল। সারা সানির কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করতেছো আর এতদিন কোথায় ছিলে? আপনি কি আমাকে চেনেন? আমার তো মনে হয় আমরা পূর্ব পরিচিত। তুমি কি আমায় ভুলে গিয়েছো? আমরা তো একসাথে ইন্টারে পড়তাম।
হাই স্কুলে পড়তাম। আমি আসলে সবাইকে মনে রাখতে পারি না, বিশেষ করে যারা বিশ্বাসঘাতক। সারা কিছু বলল না, কারণ তার কাছে বলার মতন কিছুই নেই। এতক্ষণ তাদের কথাবার্তা শুনে রবিন বুঝতে পারল এটাই সেই মেয়ে যে কিনা সানিকে গরিব ভেবে তাকে অপমান করেছিল এবং তার সাথে ব্রেকআপ করেছিল। তাদের মধ্যে এমন কথাবার্তা চলাকালীন ক্লাসের টিচার আসে। সানি কয়েকটা ক্লাস করে 12টার ঠিক কয়েক মিনিট আগে সুমাইয়া স্কুলের সামনে এসে দাঁড়ায়। সুমাইয়াকে নিয়ে ভার্সিটিতে চলে আসে। সানির শেষ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তাই সানিকে সেই ক্লাসটা করতে হবে। সুমাইয়াকে নিয়ে ভার্সিটিতে ঢুকে গাড়িটা পার্কিং করে যখন গাড়ি থেকে নামছিল তখন সারা দেখতে পায়। সারা তখন একটা মেয়েকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি সানিকে কতদিন ধরে চেনো? আমরা কলেজে ভর্তি হওয়ার পর থেকেই একে অপরকে চিনি। সানি যে গাড়ি থেকে নামলো সেই গাড়িটা কার? সানিরা না অনেক গরিব? তোমাকে কে বলেছে সানিরা গরিব? এটা সানির মামার ভার্সিটি, আর সানির বাবার কোটি কোটি টাকার বিজনেস, কিন্তু সানি সেসবের অহংকার দেখায় না। মেয়েটার কথা শুনে সারা অবাক হয়ে যায়, কারণ যখন ইন্টারে পড়তো তখন সে জানতে পেরেছিল সানির বাবার অনেক ঋণ এবং তারা ঠিক মতন খেতে পারতো না বলে সানিকে তার নানুর বাসায় পাঠিয়ে দেয়। সেজন্য মূলত সারা সানির সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং মিথ্যা অপবাদ দিয়ে দেয় সানি নাকি তার গায়ে হাত দিতে চেয়েছিল। তারপর থেকে সানি ঠিকমতো কলেজে যেত না, শুধু পরীক্ষার সময় পরীক্ষাটা দিত। ফাইনাল এক্সাম এইচএসসি এক্সাম দিয়ে তার বাবার বাসায় চলে আসে। তারপর থেকে আর সানিকে দেখতেই পাইনি। সানির পাশে ওই মেয়েটাকে? আমি জানি, ওইটা রবিনের বোন। সারা আর কিছু না বলে ক্লাসরুমে চলে যায়। আর এইদিকে সানি সুমাইয়াকে নিয়ে ওয়েটিং রুমে বসিয়ে চকলেট আইসক্রিম দিয়ে বলল খেতে। তার ক্লাস 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তখন এসে সে এখান থেকে সুমাইয়াকে নিয়ে যাবে। তার আগে যেন এখান থেকে সে না যায়। ঠিক 1টার সময় সানির ক্লাস শেষ হয়। সানি ব্যাগ নিয়ে চলে যায় ওয়েটিং রুমে, সুমাইয়াকে নিয়ে ওইখান থেকে চলে যায় ক্যান্টিনে। আর রবিন সামিয়াকে নিয়ে চলে যায় ক্যান্টিনে। তারা 4 জন একই টেবিলে বসে তাদেরকে দূর থেকে সারা দেখে কাছে এসে জিজ্ঞেস করলো সানিকে, সানি, আমরা কি আবার আমাদের মধ্যেই সব কিছু ঠিক করতে পারি? দেখো, ভুল তো সবারই হয়, আমিও না হয় করেছি, আমি আর একটা সুযোগ দিই দেখো। সারার কথা শুনে সুমাইয়া রবিনের দিকে তাকালো। তখন রবিন সুমাইয়ার কানে কানে বলল, এটা সারা। এটা শুনে সুমাইয়া সানির দিকে তাকালো। স্পষ্ট সুমাইয়ার চোখে পানি টলমল করতেছে। এটা দেখে সানি হেসে ফেলে। তারপর সুমাইয়া আর কানে কানে বলল, এটা তুমি হ্যান্ডেল করে নাও, আমি তো এখন তোমারই। তো নিজের জিনিস কিভাবে রক্ষা করতে হয় আশা করি সেটা তোমার ভালো করে জানা আছে। সানির কথা শুনে সুমাইয়া একটু খুশি হয়। তারপর উঠে দাঁড়িয়ে সুমাইয়া সারাকে বলল, আপনি হয়তো ভুল করতেছেন। ওনার সাথে আপনার আগে হয়তো সম্পর্ক ছিল, কিন্তু এখন নেই। আর দ্বিতীয়বার ওনার দিকে তাকানোর চেষ্টা করবেন না। আপনি আমার বড়, তাই সম্মান করে কথাগুলো বললাম। আশা করি সম্মানের জায়গা থাকতে পারবেন। তুমি কে পিচ্ছি? রবিনের বোন, বোনের মতোই থাকবে। ছোট মানুষের এসবে কথা বলতে নেই, দেখছো না বড়রা কথা বলতেছি। আর তোমার ভাইয়া এখনো আমাকেই ভালোবাসে। কে ভাইয়া? সানি, উনি আমার বয়ফ্রেন্ড। তো মুখ সামলে কথা বলবেন। আমি পিচ্ছি আপনার কাছে, তাই না? আমার বয়ফ্রেন্ডের দিকে যেন আর দ্বিতীয়বার না তাকাতে দেখি। এখন যত সুন্দর করে বলেছি না, ওই তখন ততটাই ভয়ঙ্কর হব। সানি শুধু আমার, আপনার না। সারা সানির হাতে ধরে বলল, সানি, তুমি কিছু বলতেছো না কেন? এই মেয়েটা কি বলতেছে এসব? সানি, তুমি তোমাকে ভালোবাসো, তাই না? দেখো, আমি একবার ভুল করেছি, আমি আর সেই ভুল কখনোই করব না। সুমাইয়া সানি থেকে সারার হাত ছুটিয়ে ধাক্কা মারে। এতে করে সারা একটু পিছিয়ে পড়ে। তখন সুমাইয়া বলতে শুরু করে, তোর সাহস হয় কি করে আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার? তোর এই হাত আমি কেটেই ফেলে দেব। যদি আবার দ্বিতীয়বার দেখেছি আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়িয়েছিস, এতক্ষণ ভালো করে বলতেছিলাম তুই ভালো কথার মানুষই না। সুমাইয়ার এমন কথায় সারা ভয় পেয়ে যায়। তখন সেখান থেকে সানি উঠে এসে সুমাইয়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে, আমি আপনাকে সেই 6 মাস আগেই বলে গিয়েছি আপনার সাথে আমার সম্পর্ক ছিল 15 দিনের। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না। ওই সময় আবেগে পড়ে আপনার প্রপোজালে রাজি হয়েছিলাম। আমি তো এতদিন আপনাকে মনে করিনি বা আপনার কথা মনেও হয়নি একবারও। তো আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আর এই যে এই মেয়েটা আমার কলেজা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার কলেজার পাশে থাকবো।
ওর কাছ থেকে আমাকে একমাত্র আল্লাহ মৃত্যু ছাড়া কেউ আলাদা করতে পারবে না। এইসব কিছু বলে সানি, সুমাইয়া, রবিন, সামিয়া চলে আসে ভার্সিটি থেকে। বেরিয়ে যায় তারা। তখনই সানির আম্মু কল দিয়ে বলল সানি, সুমাইয়া, রবিন, সামিয়া সকলেই যেন তাদের বাড়িতে চলে যায়। ওখানে সবাই অপেক্ষা করছে তাদের জন্য। বাড়িতে আসার পর সুমাইয়ার আম্মু সানির কাছে এসে বলল, শেষমেশ তুই আমার মেয়ের জামাই হয়ে গেলি। এখন থেকে তো তোকে আরো বেশি করে পেটাবো। আমাকে পেটালে তোমার মেয়ে তোমাকে ছাড়বে না। আজকে কলেজে তো একটাকে প্রায় হাফ মার্ডার করেই ফেলেছিল। সানির এমন কথা শুনে পরিবারের সকলেই উচ্চস্বরে হেসে ওঠে। সানি আর সুমাইয়ার এবং রবিন আর সামিয়ার সম্পর্ক সকলেই মেনে নেয়। সুমাইয়া যখন ইন্টার শেষ করবে তখন তাদের বিয়ে দিয়ে দেওয়া হবে এবং রবিনেরও একই সময়। এখন সামিয়ার পরিবারে কথা বলে রাখবে তারা।